বাড়িতে ফিরে আমি বেল দিই, কেউ দরজা খুলল না। হঠাৎ মনে হলো দরজাটা লক করা নেই, শুধু আধভেজানো আছে। আমি দরজা খুলে ঢুকি। সামনের হল ঘরেই নন্দিনী উপর হয়ে পড়েছিল, লট অফ ব্লাড, ক্লট হয়েছিল। নমস্কার বন্ধুরা, আজ বেঙ্গলি স্টোরি স্টেশন আপনাদের সামনে হাজির হয়ে গেছে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরও একটি অনবদ্য গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তকে নিয়ে। শবর দাশগুপ্ত একজন খুবই সাধারণ ব্যক্তিত্বের লালবাজার থানার গোয়েন্দা। গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য সমগ্র গ্রন্থটি থেকে। আজকের গল্প ঈগলের চোখ। বিশান রায়ের ভূমিকায় রূপক দত্ত, শিবাঙ্গীর ভূমিকায় স্নেহা লাহা, জাহ্নবীর ভূমিকায় দিশা নন্দী ও শবর দাশগুপ্ত গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। গল্প শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলি, গল্প পাঠ ও উপস্থাপনা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। স্যার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। ডিসিপ্লিন ব্যাপারটা আমার ধাতেই নেই। কিছুদিন দিব্যি রুটিন ফলো করতে পারি। সকালে ওঠা, দাঁত মাজা, দাড়ি কামানো, স্নান, বাটার টোস্ট আর ডিম দিয়ে ব্রেকফাস্ট, পোশাক পরে তৈরি হয়ে ব্রিফকেস নিয়ে বউকে একটা আলতো চুমু খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়া, এসব মাসখানেক দিব্যি পারি। তারপরেই আমার একটা অস্থিরতা আসে, সাংঘাতিক অস্থিরতা। মনে হয় এই সব রুটিন আমার গলা কেটে ফেলেছে, হাতে পায়ে দড়ি পড়াচ্ছে, একটা নিরেট দেয়ালে ঠেসে ধরেছে আমাকে। আমার তখন ভীষণ কষ্ট হয়, পাগল পাগল লাগে। আর তখনই আমি আমার কয়েকজন মার্কা মারা পুরনো বন্ধুকে খবর পাঠাই। তারা ভালো লোক নয় ঠিকই, তবে বন্ধু হিসেবে খুব খুব বিশ্বস্ত। খবর পেলেই তারা এসে হাজির হয়ে যায় আর আমি ওদের সঙ্গে বেরিয়ে পড়ি। উদাও হয়ে যায়, কাহা কাহা মল্লক চলে যায়। বেশিরভাগই হয় আদিবাসী ভিলেজ, নয়তো কোনো খনি এলাকা, মানে ডগ অঞ্চল, অর্থাৎ যেখানে ভদ্রলোকেরা থাকে না। চোলাই খাই, জুয়া খেলি, ভাড়াটে মেয়েদের সঙ্গে শুই। হয়তো এসব খুব খারাপ কাজ স্যার, কিন্তু ওই রকম বেপরোয়া বেহিসাবেই পাগলাটে ম্যারেলেটেহীন কিছুটা সময় কাটাতেই পারলেই আমার অস্থিরতা চলে যায়। তখন কি ফিরে আসেন? হ্যাঁ স্যার, হয়তো 1 মাস বা 1.5 মাস কিংবা দিন 10-15 ওই রকম বাঁধন ছাড়া জীবন কাটাতে না পারলে আমাকে সুসাইড করতে হতো। আমাদের কাছে যা খবর আছে তাতে আপনার 5 জন বন্ধুর মধ্যে রাজু শেঠ আর নিমু কর্মকার ডেঞ্জারাস ক্রিমিনাল, তা কি আপনি জানেন? ওরা আমার আজকের বন্ধু নয় স্যার, ছেলেবেলা থেকে আমরা প্রায় একসঙ্গেই বড় হয়েছি। ওদের সব জানি স্যার। রাজু খুব অ্যাগ্রেসিভ টাইপের, আর নিমু একটু চুপচাপ কিন্তু একরোকা। হ্যাঁ স্যার, আপনার ইনফরমেশানে কোনো ভুল নেই। প্রবাল, শতরূপ আর নন্দনও খুব ভালো লোক নয়। স্যার, আমরা কেউ ভালো লোক বলে দাবি করছি না স্যার। আর ওই বন্ধুদের সঙ্গে বছরে 2-3 বার আমার দেখা হয়, যখন আমরা উইকেন্ড অ্যাডভেঞ্চারে যাই। নইলে কে কী করে তা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। আপনার এইসব অ্যাডভেঞ্চার আপনার স্ত্রী কি চোখে দেখতেন? সে কি আর বলতে হবে স্যার, উনি আমাকে আপাদমস্তক ঘেন্না করতেন। যখন ফিরে আসতাম তখন ওর চোখ যেন আমার সর্বাঙ্গে ঝেঁকা দিত। নিজেকে বড্ড অপরাধী মনে হতো তখন। রিকনসিলিয়েশন কিভাবে হতো? সময় লাগতো স্যার। উনি আমাকে খুব অপমান করতেন, গালাগাল দিতেন। ডিভোর্সের ভয় দেখাননি? বহুবার
যতদূর জানি ইদানিং লয়ারের সঙ্গে যোগাযোগও করেছিলেন। বিয়ে কত দিনের? 7 বছর। প্রেম করে না নেগোসিয়েটেড? আপনি কি আমার ব্যাকগ্রাউন্ড জানেন স্যার? জানি, তবু আপনিই বলুন। আমি প্রসাদ ফুড প্রোডাক্টের মালিকের ছেলে, সুতরাং আমাকে বড়লোকের ছেলে বলাই যায়। আমরা 3 ভাই, আমি মেজো এবং ফ্যামিলির ব্ল্যাক শিপ। আমার মিস অ্যাডভেঞ্চারের জন্য আমি বাবার চক্ষুশূল। তিনি হয়তো আমাকে ত্যায্যপুত্রই করতেন, কিন্তু একটা কারণেই করেননি। 3 ভাইয়ের মধ্যে আমি একমাত্র ফুড টেকনোলজি নিয়ে পড়েছি এবং পাসও করেছি। আমার 8 ভাই ম্যানেজমেন্ট পাস করেছে এবং ব্যবসাও বোঝে, কিন্তু আমি প্রোডাকশানটা বুঝি। আপনি জানেন না যে আমি কিছু ইনোভেশন করার ফলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক অনেক ভালো হয়েছে এবং বিদেশেও মার্কেট পাচ্ছে। শুধু এই কারণেই বাবা আমাকে তাড়িয়ে দেননি। যাতে আমি শুধরে যাই, সেজন্যই শিবাঙ্গীর মতো একটা সুন্দরী মেয়ে খুঁজে আমার বিয়ে দেন। আমাদের দেখাশোনা করে বিয়ে স্যার। বুঝলাম। আপনার স্ত্রী যে সুন্দরী তা আমরা জানি, কিন্তু শিবাঙ্গীও আপনাকে শোধরাতে পারেনি, তাই তো? হ্যাঁ স্যার। বেলঘড়িয়ায় আপনাদের বিশাল বাড়ি থাকতেও আপনি সাউথ ক্যালকাটায় ফ্ল্যাট কিনে বাস করছেন কেন? বিশেষ কারণ আছে কি? আইডিয়া আমার বাবার, কেন তা বলতে পারবো না। বাবা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, যা করেন ভেবেচিন্তেই করেন। আমার মা আপত্তি করেছিলেন বটে, কিন্তু বাবা বলেছিলেন শিবাঙ্গীর সঙ্গে আলাদা থাকলেই নাকি আমার ভালো হবে। এই ফ্ল্যাট বাবাই কিনে দিয়েছেন। কিন্তু এই ব্যবস্থায় আপনার ভালো হয়েছে কি? না স্যার, আমি ইনকরেজিবল। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কীরকম? লুক ওয়ার্ম, অলমোস্ট কোল্ড। তার জন্য আপনি কাকে দায়ী করতে চান? আমাকে। শিবাঙ্গী ভালো মেয়ে। আপনার ওই মার্কা মারা 5 জন যে বন্ধু আছে, তাদের কি আপনার স্ত্রী চেনেন? ওরা আমার বাড়িতে বড় একটা আসে না, আমাদের বন্ধুত্বটা বাইরে। তবে শিবাঙ্গী ওদের 2-4 বার দেখেছে। বিয়ের সময় ওরা ইনভাইটেড ছিল, 2-3 বার বিভিন্ন অকেশানেও এসেছে। শিবাঙ্গী ওদের খুব ফর্মালি চেনে, ঘনিষ্ঠভাবে নয়। সত্যি কথা বলতে কি, ওদের সঙ্গে আমারও বিশেষ যোগাযোগ থাকে না। যখন আমার ঘাড়ে এই অস্থিরতার ভূতটা চাপে, তখনই ওদের ফোন করি আর ওরা চলে আসে। সবাই একসঙ্গে চলে আসে? না স্যার, তা কি হয়? সকলেই নানা ধান্দায় ব্যস্ত। কখনো 2 জন বা 3 জন জুটে যায়, আজকাল 5 জন জোটে খুব কম। এই বন্ধুরা কি সবাই ওয়েল অফ? হ্যাঁ স্যার, কারোর পয়সার কোনো সমস্যা নেই। কিন্তু স্যার, আপনি আমার বন্ধুদের সম্পর্কে জানতে চাইছেন কেন? এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। সে তো ঠিকই, আমরা সবাই ক্যালকাটা বয়েসে পড়তাম। একাডেমিক রেকর্ড কারোরই খুব খারাপ নয়, তবে হ্যাঁ, আমাদের সবাই বদমাস বলে জানতো। আচ্ছা, এবার বলুন, জুন মাসের 5 তারিখে আপনি এবং আপনার বন্ধুরা রাত 12টার সময় কোথায় ছিলেন? বন্ধুরা বলতে সবাই নয়, আমি, রাজু আর শতরূপ জুনের 1 তারিখে গাড়ি নিয়ে বেরোই। গাড়িটা কার? রাজুর। রাজুর গাড়িরই ব্যবসা। অন্তত 3-4টে বড় কোম্পানিকে ও বছরওয়ারি চুক্তিতে গাড়ি দেয়, সব কোয়ালিটি কার। তাই আমরা যখনই বাইরে যাই তখনই রাজুর কাছ থেকে গাড়ি নিই। বুঝলাম। এবার বলুন, কোথায় গিয়েছিলেন? লোধাশুলি। সেখানে কেন? শতরূপের ওখানে একটা ফার্ম হাউস মতো আছে, হাঁস মুরগি শুয়োরের খামার, সেইখানে। তারপর? 5 তারিখ রাতেও আমরা শতরূপের ফার্ম হাউসেই ছিলাম স্যার। ফার্ম হাউসের কর্মচারীরা সাক্ষী দেবে তো? কেন দেবে না স্যার? তবে রাজু ছিল না, ও জরুরি কাজ থাকায় 2 তারিখেই ফিরে এসেছিল। আমরা ফিরি 6 তারিখ সকালে ফার্ম হাউসের ডেলিভারি ভ্যানে। কলকাতায় কখন পৌঁছন?
ভোর 5:30। তারপর? শত আমাকে ধর্মতলায় নামিয়ে দেয়, আমি ট্যাক্সি ধরে বাড়ি চলে আসি। এসব কথা আমি লোকাল পুলিশকে বহুবার বলেছি স্যার, একাধিকবার বলতে হয়েছে। জানি, হয়তো আরও কয়েকবার বলতে হবে। ঠিক আছে, যতবার বলতে বলবেন বলবো। বাড়িতে ফিরে আমি বেল দিই, কেউ দরজা খুলল না। হঠাৎ মনে হলো দরজাটা লক করা নেই, শুধু আধ ভেজানো আছে। আমি দরজাটা খুলে ঢুকি, সামনেই হলঘরের নন্দিনী উপুর হয়ে পড়েছিল। লট অফ ব্লাড ক্লট হয়েছিল। আপনার ফার্স্ট রিয়াকশন? খুব নার্ভাস হয়ে হাত পা কেঁপে মেঝেতেই বসে পড়ি। কাউকে ডাকাডাকি করার মতো অবস্থা ছিল না। বোধহয় আরও আধ ঘন্টা পর আমি শিবাঙ্গীকে ডাকতে ডাকতে হামাগুড়ি দিয়ে বেডরুমে যাই, অ্যান্ড শি ওয়াজ লাইং। শিবাঙ্গীর সঙ্গে আপনি বাইরে গেলে ফোনে কথা টথা বলতেন না? না স্যার, আমার হোয়ার অ্যাবাউট সম্পর্কে ওর কোনো ইন্টারেস্ট ছিল না। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না স্যার। কখনো ছিল? না, আমার অনেক দোষ আছে, কিন্তু ও ম্যানেজার নই। নারী পুরুষের আকর্ষণ কোনো দোষের ব্যাপার কি? আমি তা জানি না স্যার, আমি মরালিস্ট নই, কিন্তু আমার কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না। নন্দিনী এ বাড়িতে কি করতো? হাউসমেট, মানে কাজের লোক? ঠিক তা নয়, নন্দিনীকে এ বাড়িতে এনেছিল শিবাঙ্গী। এ বাড়িতে অনেক কাজের লোক আছে, কুক ডাস্টিংয়ের লোক, ডোমেস্টিক হেল্প মিলিয়ে অন্তত জোনা 4-5 তো হবেই। নন্দিনী হাউস মাদারের মতো ছিল, ওভারঅল সুপারভিশন করত, কিন্তু ওর আসল কাজ ছিল শিবাঙ্গীকে সঙ্গ দেয়া। শিবাঙ্গীর একটা ছোট ব্যবসা আছে, বিদেশ থেকে নানা রকমের সুগন্ধের কনসেন্ট্রেট আনিয়ে তা দিয়ে পারফিউম তৈরি করা। ওর একটা ল্যাবও আছে, লার্জ স্কেলে করতো না, লিমিটেড কিছু ক্লায়েন্টের জন্যই করতো, কিন্তু ব্যবসাটা খুব ভালোই চলতো। নন্দিনী ওকে ব্যবসার কাজেও হেল্প করতো। নন্দিনীকে কি স্যালারি দেওয়া হতো? হ্যাঁ স্যার, আমার ধারণা মোর দ্যান 15,000। নন্দিনীর বয়স 25-26-এর বেশি ছিল না, কোয়াইট গুড লুকিং। ম্যারিড? জানি না স্যার, নন্দিনীর সঙ্গে আমার বিশেষ কথাবার্তা হতো না। শি ওয়াজ এ প্রাইভেট পার্সন, 4th বেডরুমটাই থাকতো, আমার সঙ্গে বিশেষ দেখাও হতো না। তার মানে আপনার সঙ্গে নন্দিনীর কোনো অ্যাফেয়ার ছিল না? না স্যার, কি বলছেন, নন্দিনীর সঙ্গে অ্যাফেয়ার? আমার তো মনে হয় নন্দিনী আমাকে শিবাঙ্গীর মতোই ঘেন্না করতো, আর সেটাই তো স্বাভাবিক। কি করে বুঝলেন যে নন্দিনী আপনাকে ঘেন্না করত? আমার তেমন সূক্ষ্ম অনুভূতি নেই, তবু দেখা হলে নন্দিনীর মুখে চোখে রিপালশনের মতো ভাব লক্ষ্য করেছি। রেকর্ডে দেখছি আপনি এক সময় খেলাধুলা করতেন। হ্যাঁ স্যার, আই ওয়াজ এ গুড অ্যাথলেট, স্প্রিন্টার ছিলাম। পরে আই টুক আপ টেনিস। নেশা ভাঙ কবে থেকে শুরু করেন? পার্টি ফার্টিতে যেতে হতো, সেই থেকেই শুরু। আর বোহেমিয়ানিজম? ওটা আগে থেকেই ছিল। স্কুলে পড়ার সময় দুবার পালিয়ে দেরাদুন আর লাদাখ চলে গিয়েছিলাম। তারপর থেকেই মাঝে মাঝে কেমন যেন পাগলাটে ইচ্ছে হয় পালানোর। আপনি একজন বিচিত্র মানুষ। হ্যাঁ স্যার, অনেকে বলে আমি পাগল। আপনার স্ত্রীকে সেদিন সকালে আপনি কি অবস্থায় দেখেছিলেন? বিছানায় উপুর হয়ে শোয়া, হাফ ন্যাকেট, মাথা থেকে রক্ত পড়ে বিছানা ভেসে যাচ্ছিল। ঘ্যাসলি সিন, ভেবেছিলাম মরে গেছে। আপনার কাজের লোকেরা কোথায় ছিল? ওরা ফ্ল্যাটের ভিতরে থাকে না, সার্ভেন্ট কোয়ার্টারে থাকে কুক আর একজন সবসময়ের লোক, বাকিরা ঠিকই। অত সকালে কেউ তো আসে না, 8টার আগে কারোর আসবার হুকুম নেই। তখন কটা বাজে? হার্ডলি 6টা বা 6:15। কি করলেন? প্রথমে সিকিউরিটিকে ডাকি, তারপর অ্যাম্বুলেন্স আর পুলিশ, কিন্তু সবটাই করেছি একটা ঘোরের মধ্যে।
এরকম সাংঘাতিক ঘটনা তো আগে কখনো দেখিনি। আপনার কাউকে সন্দেহ হয়? না স্যার, তবে শুনছি পুলিশ আমাকেই সন্দেহ করছে। এখনো কেন অ্যারেস্ট করেনি জানি না। তার কারণ আপনার অ্যালিবাই। ঘটনাটা ঘটে 5 তারিখে রাত 12টার কাছাকাছি। হ্যাঁ স্যার, জানি, কিন্তু পুলিশের সন্দেহ আমি সুপারি কিলার লাগিয়ে কাণ্ডটা করেছি। সেটা খুবই সম্ভব। হ্যাঁ স্যার, এরকম ঘটনা আকছার ঘটছে, আর আমার তো মোটিভও আছে, কি বলেন? হ্যাঁ, তাহলে কি আপনি স্বীকার করছেন যে কাণ্ডটা আপনারই? না স্যার, আমি শিবাঙ্গী বা নন্দিনীকে খুন করার কথা কখনোই ভাবিনি। কারণ খুন করার পিছনে কোনো একটা উদ্দেশ্য তো থাকবে। আমার তো কোনো উদ্দেশ্যই ছিল না। শিবাঙ্গীর জ্ঞান ফিরলে এবং কথা বলার মতো অবস্থা হলে ওর কাছ থেকেই জানতে পারবেন যে আমি স্বামী হিসাবে অযোগ্য হলেও ভিন্ডিকটিভ নই। আমাকে ও কিছুদিন আগে মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছিল। আমি খুব অপরাধবোধের সঙ্গেই বলেছিলাম, আমি তো অপদার্থ, আমার সাথে কোনো মহিলারই বসবাস করা সম্ভব নয়। ডিভোর্সে আপনার মত ছিল? ছিল, না থাকলেও ডিভোর্সও পেয়ে যেত। 1.5 কোটি টাকার একটা সেটেলমেন্ট কথাও হয়েছিল। বাহ, এটাই তো মোটিভ। শিবাঙ্গী মারা গেলে আপনার 1.5 কোটি টাকা বেঁচে যেত, তাই না? হ্যাঁ স্যার, আমি তো বলেইছি আমার মোটিভের অভাব নেই। পুলিশ আমাকে অনায়াসে ঝুলিয়ে দিতে পারে, কিন্তু নন্দিনীকে খুন করার পেছনে আমার কি মোটিভ থাকতে পারে তা আমি ভেবে পাচ্ছি না। মোটিভ আছে বিষানবাবু। আছে? তাহলে তো হয়েই গেল। কিন্তু নন্দিনীর সঙ্গে আমার তো সম্পর্ক ছিল না স্যার। আপনি কখনো নন্দিনীর ফেসবুক অ্যাকাউন্ট চেক করেছেন কি? ফেসবুক অ্যাকাউন্ট? না স্যার, ফেসবুকের কথা লোকের মুখে শুনি বটে, কিন্তু আমি কখনো ফেসবুক চেক করি না। কোনো ইন্টারেস্ট নেই। কেন স্যার, ফেসবুকে কি নন্দিনী আমার সম্পর্কে কিছু বলেছে? ক্যাটেগরিক্যালি তো নয়, তবে কিছু হিন্ট আছে। নন্দিনী একজন রহস্যময় পুরুষের কথা লিখেছে। তার পুরো নাম বা ছবি আপলোড করেনি, শুধু ইনিশিয়াল দেয়া আছে, আর ইনিশিয়াল হলো BP, আপনার নামের আদ্যাক্ষর। আচ্ছা, আপনি কি জানেন নন্দিনী ছবি আঁকতে জানতো কিনা? না স্যার, নন্দিনী সম্পর্কে আমি বেশি কিছু জানি না। শুধু জানি সে ছিল শিবাঙ্গীর ডান হাত। তাকে ছাড়া শিবাঙ্গী এক মুহূর্তও চলতো না। দুজনের খুব ভাব ছিল, বন্ধুর মতো। এতে কি আপনি বিরক্ত হতেন? না স্যার, বিরক্ত হব কেন? বরং শিবাঙ্গী যে মনের মতো একজন সঙ্গিনী পেয়েছে তাতে আমি খুব খুশিই হতাম। নন্দিনী কখনো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করতো? না স্যার, কারণ শিবাঙ্গীর সঙ্গে আমার ঝগড়া হতো না, বরং দুজনের মধ্যে একটা নীরবতাই ছিল, কোল্ড ডিস্ট্যান্স। তবে কখনো সখনো শিবাঙ্গীর গায়ে ঝাল ঝাড়ত, একতরফা। আমি কখনো জবাব দিতাম না, কারণ আমি সর্বদাই পাপবোধে ভুগতাম। আমি যে অন্যায় করছি তা তো আমি জানি। শেয়ানা পাপি? হ্যাঁ স্যার, আমার কাছে এটা বলাই যায়। কিন্তু নন্দিনীর ছবি আঁকা নিয়ে আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, তার কারণ নন্দিনীর মোবাইলে আমরা আপনার কয়েকটা ছবি পেয়েছি। মাই গড, আমার ছবি নন্দিনীর মোবাইলে? অসভ্য ছবি নয় তো স্যার? কেন, সেরকম সম্ভাবনা আছে নাকি? আজকাল মডার্ন টেকনোলজি দিয়ে কত কী করা যায়। না, অসভ্য ছবি নয়, আর ছবিগুলো কোনো অ্যালবাম থেকে তোলা হয়েছে বলে মনে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নন্দিনীর ফেসবুক অ্যাকাউন্টে আপনার ছবি থেকে করা একটা স্কেচ আপলোড করা হয়েছে। পাশে লেখা, মিস্টিরিয়াস BP ইজ মিরাজ টু মি। তার মানে কি স্যার? আমার ডিডাকশন হলো
নন্দিনী আপনার প্রেমে পড়েছিল। এতে কি আমার খুশি হওয়া উচিত? কিন্তু স্যার, আমার তো শুনে কোনো খুশি হচ্ছে না। খুশি না হয় ভালো, কারণ এই মেসেজটা আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। ও গড! নন্দিনীর দিক থেকে আপনি কখনো কোনো ইশারা ইঙ্গিত পাননি? কখনো না? একটু ভালো করে ভেবে দেখুন তো। ইশারা ইঙ্গিত? বিশ্বাস করুন স্যার, নন্দিনী ওয়াজ এ ভেরি সিরিয়াস টাইপ অফ ওম্যান। সবসময় গম্ভীর, সবসময় এনগেজ ইন সাম ওয়ার্ক। ওর গলার স্বরও আমি পিছে শুনতে পেতাম না। আর আমি বাড়িতে থাকতামই বা কতক্ষণ বলুন? সকালে ব্রেকফাস্ট খেয়ে 9টার মধ্যে বেরিয়ে যেতাম, ফিরতাম রাত। বেশিরভাগ সময়ই ডিনার বাইরে খেয়ে আসতাম। আর শিবাঙ্গী বা নন্দিনীও তো বাড়িতে বসে থাকার লোক নয়। শিবাঙ্গীর ব্যবসা ছাড়াও নানা সোশ্যাল এনগেজমেন্ট আছে। সুতরাং নন্দিনী কি করে ইশারা ইঙ্গিত করতে পারে? বরং আমার মনে হয় সি হেটেড মি। আমি আপনাকে আরেকটু কনসেন্ট্রেট করতে বলছি, আরেকটু ভাবুন। কোনো দিন কোনো ছোটোখাটো ইনসিগনিফিকেন্ট কিছু মনে পড়ে কি? স্যার, শিবাঙ্গী আমাকে ঘেন্না করে ঠিকই, কিন্তু কোনো মহিলা আমার প্রতি ইন্টারেস্টেড হলে শি উইল নো ইট ইমিডিয়েটলি, এবং সে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমাদের বিয়ের পরেই ওর এক বান্ধবী আমার সঙ্গে একটু ঢলাঢলি করার চেষ্টা করেছিল। শিবাঙ্গী তাকে এমন অপমান করে যে সে আর কখনো মুখ দেখায়নি। শুনুন মশাই, নন্দিনী সম্পর্কে আপনার ধারণা খুব নির্ভরযোগ্য নয়। আপনার ইমেলের পাসওয়ার্ড নন্দিনী কি করে জানলো? আমার পাসওয়ার্ড? ইম্পসিবল। নন্দিনীর ঘরের ডেস্কের ড্রয়ারের মধ্যে পুলিশ অন্তত 6 থেকে 7টা ইমেলের প্রিন্ট আউট পেয়েছে, যেগুলো আপনার অ্যাড্রেসে এসেছিল। মাই গড, এটা কিভাবে সম্ভব? আপনি খুব ভালো অভিনেতা নন বিশানবাবু। না স্যার, আমি অ্যাক্টিংটা পারি না। নেভার ইন মাই লাইফ। এখনও অ্যাক্টিং করছি না। আমি সত্যিই বিস্মিত। যদি প্রমাণ হয় যে নন্দিনীর সঙ্গে আপনার একটা গোপন সম্পর্ক ছিল, তাহলে কিন্তু আপনি অগাধ জলে পড়বেন। বুঝতে পারছি স্যার, আমার ভবিষ্যৎ খুব ভালো দিকে টার্ন করছে না। ইমেলে কি কিছু ক্লু পাওয়া গেছে স্যার? অবশ্যই। দেন আই এম ডুমড। আপনি কি রেগুলার আপনার ইমেল চেক করেন? না স্যার, আমার ইমেলের যোগাযোগ বেশি মানুষের সঙ্গে নয়। মাঝে মাঝে খুলে দেখি জাঙ্ক মেলই বেশি থাকে। আমাকে কম্পিউটারে অনেক কাজ করতে হয় বটে, কিন্তু ইমেল বড় একটা দেখা হয় না। কি আছে স্যার আমার ইমেলে? একটা মেসেজ ছিল, ডু ইউ নো হু ওয়াজ হোল্ডিং ইউর হেড হোয়েন ইউ আর ভমিটিং লাস্ট নাইট? ডিড ইউ হিয়ার মাই হার্টবিট হোয়েন আই ওয়াজ হোল্ডিং ইউ ক্লোজ টু মাই ব্রেস্ট? ইউ পুওর রেচেড ম্যান। এই মেসেজের মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না স্যার। আপনি বাড়িতে মাতাল অবস্থায় ফিরলে কেউ কি আপনাকে অ্যাটেন্ড করতো রেগুলার? আগে মাঝে মাঝে শিবাঙ্গী এসে ধরতো, বমি টমি করলে সব পরিষ্কার করতো। সিম্প্যাথি ছিল স্যার, কিন্তু সেটা আমিই নষ্ট করে দিয়েছি। মনে করে দেখুন, ইদানিং স্যার, মাতাল অবস্থায় যা ঘটে তা পরে আর মনে পড়ে না। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আবছা মনে পড়ছে কিছুদিন আগে মাতাল অবস্থায় আমাকে কেউ 2-4বার অ্যাটেন্ড করেছে। আমি ভেবেছিলাম কাজের লোকজনই হয়তো হবে। মহিলা না পুরুষ? মনে হয় মহিলা। ভালো করে ভেবে দেখুন তো, মহিলাটা নন্দিনী কিনা। হলেও হতে পারে স্যার। মাতালের অবজারভেশন খুব একটা নির্ভরযোগ্য তো নয়, কিন্তু ব্যাপারটা একটা ধাঁধার মতো। আমি কিছুই বুঝতে পারছি না। আপনার ল্যাপটপ আছে? আছে। নিয়ে আসুন। 1 মিনিট স্যার। এই বলে বিশান উঠে তার স্টাডি থেকে ল্যাপটপটা নিয়ে এলো। তারপর ল্যাপটপ খুলে মন দিয়ে
তার ইমেল খুলে ভালো করে পরীক্ষা করে বলল, দেখুন স্যার, ওরকম কোনো মেল আমার অ্যাকাউন্টে নেই। এখন নেই, কিন্তু ছিল। কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে তা ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু তা করার আগে নন্দিনী একটি প্রিন্ট আউট বের করে নিয়েছে। মোট 4টি মেল, এবং মেলগুলো বেশ প্যাশনেট অ্যান্ড রোম্যান্টিক। ব্যাপারটা খুলে বললে ভালো হয় না? জানা থাকলে বলতাম স্যার, কিন্তু রোম্যান্টিক সম্পর্কই যদি হবে তাহলে নন্দিনীকে খুন করব কেন, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা একটা চিন্তার বিষয়। স্যার, শুধু নন্দিনী কেন, আমার মতো একজন রুইন্ড ম্যানের সঙ্গে দুনিয়ার কোনো মেয়ে কি রিলেশন তৈরি করতে চাইবে? দুনিয়াটা বড় অদ্ভুত জায়গা বিশানবাবু। কত কি যে হয় বা হতে পারে তার কোনো লজিক বা মাথামুন্ডু নেই। স্যার, আমি আইন কানুন জানি না, আমাকেই কি খুনি বলে ধরে নেওয়া হচ্ছে? না, এখনো নয়। আমরা শিবাঙ্গীর ওপর নির্ভর করছি। উনি এখনো কোমায়। ডাক্তাররা কোনো ভরসার কথা বলছেন না, তবে এখনই ফ্যাটাল কিছু হয়তো হবে না। উনি চেতনায় ফিরলে ভাইটাল উইটনেস হয়ে দাঁড়াবেন। এখন আপনার ভাগ্য। আমার ভাগ্য ভালো নয় স্যার। আমাদের বাড়িতে প্রচুর জ্যোতিষীর চর্চা হয়। আমার মা এবং বাবা দুজনেই খুব জ্যোতিষে বিশ্বাস করেন। আমাদের বাড়িতে বড় বড় জ্যোতিষীর যাতায়াত আছে। তারাই বলেছে আমার কুষ্টিতে নাকি অনেক খারাপ ব্যাপার আছে। কীরকম? তা আমি জানি না স্যার, আমার মা জানে। একসময় আমাকে মায়ের চাপাচাপিতে অনেক আংটি ও তাবিজ কবজ পড়তে হয়েছিল। বড় হয়ে সেগুলো ত্যাগ করেছি। আপনি জ্যোতিষে বিশ্বাস করেন? না স্যার, কিন্তু এখন মনে হচ্ছে জ্যোতিষীরা আমার ভাগ্য নিয়ে মিথ্যা হয়তো বলেনি। আপনার কি মনে হয় শিবাঙ্গী আপনার ফেভারে সাক্ষী দেবে? না স্যার, তা কি করে সম্ভব? পুলিশ বলছে খুন করতে এসেছিল ভাড়াটে খুনিরা। শিবাঙ্গী বড়জোর বলবে আততায়ীদের সে চেনে না। সেক্ষেত্রে তো আমার রেহাই পাওয়ার কথা নয়। এক্স্যাক্টলি। শিবাঙ্গীর সংজ্ঞা ফিরলেও আপনার লাভ নেই। না স্যার, গত 5 দিন ধরে আমিও নানা অ্যাঙ্গেল থেকে ভেবেছি। মনে হচ্ছে আমার রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। বাইদি ভাই, আমি শুনলাম আপনি গত 7 দিন এক ফোঁটাও মদ্যপান করেননি। সত্যি নাকি? সত্যি স্যার। ইনফ্যাক্ট আমার মদ খাওয়ার কথা মনেই হয়নি। এতটা শখ যে আমার ইচ্ছে অনিচ্ছেগুলো সব হাওয়া হয়ে গেছে। সেই জায়গায় আমার মনের মধ্যে গুহার মতো একটা ভয়। ভয় জিনিসটা কি গুহার মতো? আমার যেন ওরকমই মনে হলো। গত 5 দিন কি আপনি বাড়িতেই বসে আছেন? হ্যাঁ স্যার, প্রথম 3-4 দিন তো সারাদিন ধরে পুলিশ আমাকে জেরা করেছে। প্রায় প্রতিদিনই থানায় টেনে নিয়ে গেছে। স্নান খাওয়ার সময়ও পাইনি। আমি এতটা টায়ার্ড যে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে। স্যার, আমি তো পুলিশকে সব বলেছি যে আমি ফেঁসে গেছি। আমার আর বেশি কিছু বলার নেই। বলার অনেক কিছুই আছে বিশানবাবু। আপনি ঠিক মতো চেষ্টা করলে হয়তো ভাইটাল কোনো ক্লু পাওয়া যেত, বিশেষ করে নন্দিনী সম্পর্কে। নন্দিনী সম্পর্কে আমি তো প্রায় কিছুই জানি না স্যার। যেটুকু জানা ছিল বলেছি। আপনার পাসওয়ার্ড কি আপনি কাউকে জানিয়েছিলেন বা কোথাও লিখে রেখেছিলেন? না স্যার, আমি সজ্ঞানে অন্তত করিনি। কিন্তু পাসওয়ার্ড নন্দিনী জানতো, সেটা কিভাবে সম্ভব? আমার কথা যে কেউ বিশ্বাস করছে না তা আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছুই করার নেই। আপনার বেডরুম আর শিবাঙ্গীর বেডরুম এ দুটো কি আলাদা? হ্যাঁ স্যার, পাশাপাশি। বরাবর কি এইরকমই বন্দোবস্ত ছিল, দুজন 2 ঘরে? না, আগে আমরা একই বেডরুম আর বেড শেয়ার করতাম। পরে সম্পর্ক খারাপ হতে থাকায় ওই সিস্টেম চালু হয়। 2 ঘরের মধ্যে একটা লিঙ্কিং দরজা আছে, সেটা কি বন্ধ থাকতো? হ্যাঁ স্যার, শিবাঙ্গীর দিক থেকে বন্ধ থাকতো।
আর হল ঘরের দিকে দরজাটা? শিবাঙ্গীর কথা জানি না, তবে আমার বেডরুমের হল ঘরের দরজাটা লক করা থাকতো না, কারণ আমার ঘরে তেমন কোনো ভ্যালুয়েবলস নেই। আমার হাত ঘড়িটা বেশ দামি, আর মোবাইল ফোনটাও, আর হ্যাঁ, ল্যাপটপ, এগুলোর জন্য দরজা লক করার দরকার ছিল না। বাইরে সিকিউরিটি আছে, ফ্ল্যাটের দরজা রাতে বন্ধ থাকে। আমি কিন্তু চুরির কথা ভাবছি না, একটা সেনসিটিভ প্রশ্ন করছি, জবাবটা এড়িয়ে যাবেন না। আমার লুকোনোর কিছু নেই। শিবাঙ্গীর সঙ্গে আপনার সেক্সুয়াল রিলেশন কি একদম ছিল না? সেই অর্থে ছিল না বললেই হয়। তার মানে কখনো সখনো আপনারা মিলিত হতেন কি? স্যার, সত্যি কথা বলতে কি, আমার দিক থেকে কোনো উদ্যোগ ছিল না। আপনাকে তো আগেই বলেছি, আমি শিবাঙ্গীকে খুব ভয় পেতাম। ওর সামনে খুব পাপবোধে ভুগতাম, নিজেকে ছোট মনে হতো। কিন্তু শিবাঙ্গী কখনো সখনো চলে আসতো গভীর রাতে, অ্যান্ড দ্যাটস দ্যাট। কিন্তু আপনি তো রোজই মদ্যপান করে ঘুমোতেন। কম বা বেশি প্রায় রোজই, কিন্তু কখনো সখনো বাদও গেছে। আমার দাদু গত বছর অনেক বয়সে মারা যান। হি ওয়াজ মাই মেন্টার। দাদুর মৃত্যুর পর আমি দিন 15 এক ফোঁটাও মদ খাইনি। আমি খুব একটা রিলিজিয়াস লোক নই, তবু পুজো টুজোর দিনে আমি মদ খাই না। আপনার কাজের লোকেরা অবশ্য তাই বলেছে। কিন্তু এবার আমি আপনাকে একটা অস্বস্তিকর প্রশ্ন করতে চাই। করুন স্যার। শিবাঙ্গীর সঙ্গে লাস্ট কবে আপনার ফিজিক্যাল রিলেশন হয়েছে? একটু ভেবে বলতে হবে স্যার, 2 মিনিট। ভাবুন। মে মাসের শেষ দিকে, বোধহয় 24-25 তারিখে। ভেবে বলছেন তো? খুব অ্যাকুরেট না হলেও দুটোর মধ্যে যে কোনো একটা দিন, আর তার আগে মে মাসের 16 তারিখে। শিওর? মোটামুটি শিওর। আপনি কি ড্রাঙ্কেন অবস্থায় এঙ্গেজড হয়েছিলেন? অন্তত খুব একটা সচেতনও ছিলাম না। আপনি আপনার স্ত্রীর হোয়ার অ্যাবাউট সম্পর্কে কতটা খবর রাখেন? খুব একটা নয়। উই লেট সেপারেট লাইফ। উনি কি এসে আপনাকে ডেকে ঘুম থেকে তুলতেন? না, কখন আসতো আমি টেরই পেতাম না। এমব্রেস করতো, চুমু খেত, অ্যান্ড বুঝেছি। আপনার কখনো সন্দেহ হয়নি যে মহিলাটি শিবাঙ্গী নাও হতে পারে? কি বলছেন স্যার? ইম্পসিবল। শিবাঙ্গী ছাড়া অন্য কেউ হতেই পারে না। উত্তেজিত হবেন না বিশানবাবু। এই ফ্ল্যাটে আপনি, শিবাঙ্গী আর নন্দিনী ছাড়া আর কেউ কি রাত্রিবাস করে? জাহ্নবী, ও মেয়েটা শিবাঙ্গীর খুব নেওটা, অল্প বয়স থেকে আছে। শুনেছিলাম শিবাঙ্গী তার বিয়ের ব্যবস্থা করেছে, কিন্তু এসব তো পুলিশ জানে স্যার। হ্যাঁ জানে, তবু জানার তো শেষ নেই বিশানবাবু। ফর ইউর ইনফরমেশন, মে মাসের 24 আর 25 তারিখে শিবাঙ্গী কলকাতায় ছিল না, ব্যাঙ্গালোর গিয়েছিল। জাহ্নবী গাড়ি চালাতে শিখে গিয়েছিল মাত্র 15 বছর বয়সে। রঘুবীর সিং শিখিয়েছিল ম্যাডামের হুকুমে। সবে যখন 16 পা, তখন একদিন ম্যাডাম নিয়ে গেল তার ড্রাইভিং লাইসেন্স করাতে। বয়সের গড়বড় তো ছিলই, কিন্তু ম্যাডাম কলকাঠি নেড়ে বয়স বাড়িয়ে লাইসেন্স বের করে দিয়ে বললেন, এখন থেকে তুই আমার গাড়ি চালাবি। জাহ্নবীর বুক ধড়ফড়। ওরে বাবা, কলকাতা রাস্তায় আমি চালাবো? ভয় পেলে থাক, কিন্তু সাহস করলে পেরে যাবি। আমি তোর চেয়েও অল্প বয়সে গাড়ি চালিয়েছি। জাহ্নবীর সাহসের অভাব ছিল না। প্রথম কয়েকদিন ম্যাডাম সামনের সিটে তার পাশে বসে একটু আধটু গাইড করত। মাসখানেকের মধ্যে হাত পা সব সেট হয়ে গেল। সেই থেকে সে ম্যাডামের ড্রাইভার। ওখানেই থেমে থাকতে দেয়নি ম্যাডাম। বাড়িতে ম্যাডামের যেসব বিউটিশিয়ান আসতো, তাদের সঙ্গে ভিড়িয়ে দিয়ে ভ্রু প্লাক, ম্যানিকিওর, প্যাডিকিওর, মাস্ক তৈরি করা এবং কয়েক রকম চুলের ছাঁট দিতেও শিখেছে সে। ম্যাডামের একটাই কথা ছিল,
ট্রেনিং থাকলে ঝি খেটে মরতে হবে না, বুঝলি? জাহ্নবীর এখন 17 বছর বয়স, ছিপছিপে জোরালো চেহারা। ম্যাডাম নিজের সঙ্গেই তাকে জিম করাতো, ওয়েট ট্রেনিং আর যোগা। জাহ্নবী বুঝতে পারছিল ম্যাডাম তাকে তৈরি করে দিচ্ছেন। ম্যাডামের পারফিউম ল্যাবেও সে কাজ করে। ভারী মজার কাজ, কনসেন্ট্রেটেড নির্যাস থেকে ব্যবহারযোগ্য পারফিউম তৈরি করা। খুব বড় ব্যবসা নয়, মাত্র কয়েকজন বাঁধা খদ্দের, তৈরি হতে না হতে বিক্রি হয়ে যায়। দামও খুব চড়া। 17তে এসে সব উল্টে পাল্টে গেল। ম্যাডাম হাসপাতালে আইসিইউতে, বাঁচেন কিনা সন্দেহ। নন্দিনী ম্যাডাম খুন। পুলিশের জেরায় জেরায় ঝাঁঝরা হয়ে সে এখন বাধ্য হয়ে তাদের হাজরার বস্তিতে নিজের সংসারে এসে উঠেছে। ব্যাংকে তার অ্যাকাউন্টে টাকা কম নেই, মাসের বেতন ব্যাংকে জমা হয়ে যেত, কিন্তু এখন তার ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। কি হবে কে জানে। তবে জাহ্নবীর ভয় ডর বিশেষ নেই। তার মোটামুটি ভয়হীন জীবনে অনেক দিন বাদে হঠাৎ একটু যেন ভয়ের ব্যাপার ঘটল। খুন জখম হয়ে যাওয়ার পর পুলিশের হুজ্জুতে হয়রান হয়েও ভয়টাই বিশেষ হয়নি তার। কিন্তু সোমবার সকালে জিন্সের প্যান্ট আর সাদা হাওয়াই শার্ট পরা যে লোকটা তার সঙ্গে কথা বলতে এলো, তার চোখের দিকে এক পলক তাকিয়েই বুকটা ধরফর করে উঠল ওর। অথচ লোকটা তেমন লম্বা চওড়া নয়, বরং একটু ছোটোখাটো চেহারাই, পালোয়ানি শরীরও নয়, তবে গরমটা মজবুত, কিন্তু চোখ দুটোই হাড় হিম করা। কাল রাতে মোবাইলে বড়বাবু তাকে ফোন করে বলে দিয়েছিলেন সকালে সে যেন কোথাও না যায়, একজন গোয়েন্দা তাকে প্রশ্ন করতে আসবে। যে এলো তার নাম শবর দাশগুপ্ত। জিপ থেকে নামতেই গলির মধ্যে থাকা বাচ্চু তাকে দেখতে পেল এবং ছুটে এসে জাহ্নবীকে জানালো যে একজন গোয়েন্দা এসছে। পরে জাহ্নবী আরেকজনকে জিজ্ঞাসা করে জানতে পারল তার নাম শবর দাশগুপ্ত, সুপার কপ। শবর দাশগুপ্তকে একটা চেয়ার দেয়া হলো। গোমরা মুখও নয়, আবার বোকা বোকা হাসিও নেই মুখে। চারদিকে চেয়ে তাদের ঘরদোর একটু দেখল, তারপর তার দিকে চেয়ে বলল, এখানে কবে এসেছো? 6 তারিখে। শিবাঙ্গীর বাড়িতে কতদিন আছো? 13 বছর বয়স থেকে। 13 বছর? হ্যাঁ। 13 বছর বয়সের কাউকে কাজে রাখা বেআইনি, তা জানো? বারে, আমি যখন আমার মায়ের কাছে থাকতাম তখনও তো ঘরের কাজ করতে হতো। 7-8 বছর বয়স থেকেই জল আনা, বাসন মাজা, ঘর ঝেঁটানো, ছোট ভাই বোনদের দেখাশোনা করা, সব। সেটা বেআইনি নয়। শবর এবার হাসল, ঝকঝকে সাদা দাঁত। তাকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বলল, শুনেছি তুমি 16 বছর বয়স থেকেই গাড়ি চালাও? হ্যাঁ, ম্যাডাম আমাকে সব কাজে পাকা করতে চেয়েছিলেন। আমি 1 বছর যাবৎ গাড়ি চালাচ্ছি, কখনো কোনো অ্যাক্সিডেন্ট করিনি, কোনো কেস খাইনি। হ্যাঁ, আমি তোমার রেকর্ড চেক করেছি। আপনি কি আমার লাইসেন্স ক্যান্সেল করে দেবেন? না, ওটা মোটর ভেহিকেলস ডিপার্টমেন্টের ব্যাপার। আর তুমি যখন গাড়ি ভালোই চালাও, তখন আমার গরজ কিসের? থ্যাংক ইউ। তুমি পুলিশের জেরায় বলেছ ঘটনার সময় তুমি বাড়িতে ছিলে না। না, পুলিশকে আমি তো বলেইছি যে সেই রাতে আমি ম্যাডামের বোন শ্যামাঙ্গীকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলাম বড় গাড়িটা নিয়ে। রাত 12টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল। রাতের ফ্লাইটে রিসিভ করতে তোমাকে পাঠানো হয়েছিল কেন? ওটা ইমার্জেন্সি ছিল। রঘুবীর সিংয়ের মায়ের দয়া হয়েছিল সেদিনই সকালে, তাই ম্যাডাম আমাকে পাঠান। তুমি একা? না, সঙ্গে বুম্বা ছিল। বুম্বা মানে ওই স্ত্রীওয়ালা নিচে যার গুমটি আছে? হ্যাঁ, শ্যামাঙ্গী ম্যাডামের ফ্লাইট 8 ঘন্টা লেট ছিল। রাত 1টায় আমি ওকে পিক আপ করি, তারপর সোজা বারুইপুর। ফেরার সময় অবশ্য বুম্বা বাইপাসে সায়েন্স সিটির কাছে নেমে ফিরে আসে। তুমি রাতে বারুইপুরে শ্যামাঙ্গীদের বাড়িতেই ছিলে? হ্যাঁ, অত রাতে ওরা ফিরতে দিলেন না। তুমি কখন খবর পাও? খবর পাইনি। শ্যামাঙ্গী ম্যাডাম অনেকবার আমাদের ম্যাডামকে ফোন করেন, নন্দিনী ম্যাডামের নম্বরেও ফোন করা হয়, নো রিপ্লাই।
আমরা ভাবলাম ম্যাডামরা বোধহয় ঘুমিয়ে পড়েছেন। শোয়ার সময় ম্যাডাম ফোন সাইলেন্ট মোডে রেখে শুতেন, ওর ঘুমের প্রবলেম ছিল। ওখান থেকে কখন ফিরে এসেছিলে? সকালে ব্রেকফাস্টের পর। রাতেই আমি ম্যাডামকে একটি মেসেজ করে রেখেছিলাম যে সকালে ফিরব। আমি 8:30টায় পৌঁছাই এসে। তখন পুলিশে পুলিশে 6 লাফ, বাইরেও খুব ভিড়। আচ্ছা, তুমি কি শিবাঙ্গীর সঙ্গে ফ্ল্যাটের মধ্যেই থাকো? সব সময় নয়, সার্ভেন্টস কোয়ার্টারে আমার ঘর আছে, তবে অনেক সময় ম্যাডাম রেখে দিতেন। নন্দিনী ম্যাডাম সম্পর্কে কিছু বলবে? সব বলা হয়ে গেছে 3-4 বার করে। আর কি শুনবেন? যা বলা হয়নি। ধরো, যদি জিজ্ঞেস করি বিশান রায়ের সঙ্গে নন্দিনীর সম্পর্কটা কেমন ছিল, বা তুমি ওই দুজনের মধ্যে কিছু লক্ষ্য করেছো কি না? না, কিছু ছিল না। দাদা ভীষণ ভালো লোক, ভীষণ ভালো। বিশান রায়কে কি তুমি দাদা বলে ডাকো? হ্যাঁ। তাহলে শিবাঙ্গীকে বৌদি নয় কেন? উনি বৌদি ডাক পছন্দ করেন না। তুমি বিশান রায়কে পছন্দ করো? কেন করব না, দাদা খুব ভালো। বিশান মদ খায়, জানো তো? দোষ, আজকাল কে না খাচ্ছে। ম্যাডাম খেতেন, নন্দিনী ম্যাডাম খেতেন, আমিও কতদিন খেয়েছি। বুঝলাম। বিশানের কি কি গুণ আছে বলতে পারো? আমি তো অত জানি না, তবে দাদা কখনো মিথ্যে কথা বলে না, কখনো চেঁচামেচি করে না, কখনো কাউকে অপমান করে না। ম্যাডাম দাদাকে যা খুশি বললেও দাদা কখনো উল্টে কিছু বলে না। মদ খাওয়া ছাড়া দাদার মধ্যে আমি কখনো কোনো বেচাল দেখিনি। আর ম্যাডাম ইচ্ছে করলেই দাদাকে মদ ছাড়াতে পারতেন। তাই নাকি? কীরকম? দাদা তো ম্যাডামকে ভীষণ ভয় পায়। ভয় পায় কেন? ম্যাডামের সব ভালো, কিন্তু বড্ড রকচটা। খুব সামান্য কারণেই ভীষণ রেগে যান। দাদা শুধু রাগকেই বোধহয় ভয় পায়। শিবাঙ্গীর সঙ্গে নন্দিনীর কীরকম ভাব ছিল? দুজন তো বন্ধু, ভাব তো ভালোই ছিল। দুজনের কখনো ঝগড়া হতো না? ম্যাডামের সঙ্গে ঝগড়া? পাগল নাকি? ম্যাডামের চোখে চোখ রেখে কেউই কথা বলতে পারতো না। তুমিও কি ম্যাডামকে ভয় পাও? ও বাবা, সাংঘাতিক। তবে হ্যাঁ, ম্যাডাম আমাকে খুবই ভালোবাসেন। অথচ ম্যাডামের চেয়ে বিশান রায়ের প্রতি তোমার পক্ষপাত বেশি, তাই না? জাহ্নবী হেসে ফেলল, তারপর বলল, কি করব, দাদা যে বড্ড বেচারা মানুষ, দেখলেই মায়া হয়। যদি প্রমাণ হয় যে বিশান রায় নন্দিনী আর শিবাঙ্গীকে খুন করার পেছনে রয়েছে? মরে গেলেও বিশ্বাস করি না। আপনি তো দাদাকে চেনেন না। একদিন সকালে ব্রেকফাস্টের সময় একটা বড় নীল মাছি চলে এসেছিল টেবিলের ওপর। রাঁধুনি নিতাই তা সেটাকে একটা ফ্লাই স্ল্যাটার দিয়ে মারে। দাদা তো প্রায় কেঁদেই ফেলেছিল। কেন মারলি, কেন মারলি বলে চোখ ছলছল। ভালো করে খেলোই না সেদিন। তুমি তো দেখছি বিশান রায়ের ডাইহার্ড ফ্যান। হ্যাঁ তো, দাদাকে আমি ভীষণ ভালোবাসি। দাদাও কি তোমাকে ইকুয়ালি ভালোবাসে? দাদা? না, দাদা তো বাড়িতে কারোর সঙ্গে কথাই বলে না, কারো দিকে তাকিয়েও দেখে না, খুব চুপচাপ থাকে। আমার তো মনে হয় রাস্তায় ঘাটে আমাকে মুখোমুখি দেখলে দাদা চিনতেও পারবে না। বিশান রায় কি এতটাই অন্যমনস্ক? ভীষণ, কিন্তু গম্ভীর মানুষ নয়। রাজবাড়ি মানুষকে দেখলে যেমন ভয় ভয় করে, দাদাকে দেখলে তেমনটা হয় না। তোমার সঙ্গে কখনো কথা টথা বলে না? খুব কম। দাদা ফাই ফরমাস করতে পছন্দ করে না, তবে আমি মাঝে মাঝে গিয়ে ঘরটা একটু গুছিয়ে দিতাম। ড্রাঙ্ক অবস্থায় বমি করলে তুমি কি কখনো ওকে অ্যাটেন্ড করেছো? বমি টমি খুব একটা করে না তো। একবার বা দুবার গিয়ে ধরেছিলাম, অনেক দিন আগে। আরেকবার জ্বর হয়েছিল, তখন জোর করেই মাথা ধুইয়ে দিয়েছিলাম। জোর করে কেন? তখন ওর 104 ডিগ্রি জ্বর, বিছানা থেকে ওঠার শক্তি নেই। আমি মাথা ধোয়াতে চাইলে খুব আপত্তি করতে লাগলেন, কিন্তু আমি দেখলাম মাথা না ধোয়ালে জ্বর হয়তো আরও বাড়বে। তাই নিতাইদাকে ডেকে এনে অয়েল ক্লথ বিছিয়ে একরকম জোর করে অনেকক্ষণ ধরে মাথা ধুয়ে দিয়েছিলাম। তাতে খুব খুশি ছিলেন।
জ্বর ছাড়বার পর একদিন আমাকে ডেকে 200 টাকা দিয়ে বললেন শাড়ি টাড়ি কিছু কিনে নিও। আমি টাকা নিলাম না, বললাম বাড়ির লোক সেবা করলে কি বকশিস দিতে হয়। কথাটা ওর ভালো লেগেছিল। বিশানের সঙ্গে তোমার শেষ কবে দেখা হয়েছে? রোজই তো হয়, কালও গিয়েছিলাম, আজও যাব। নার্সিংহোমে ম্যাডামকে দেখতেও যাই দুবেলা। তোমার তো ও বাড়িতেই থাকার কথা। সেটা তো ভালো দেখাবে না, শত হলেও আমি তো বয়সের মেয়ে। দাদার সঙ্গে একা বাড়িতে থাকি কি করে? সকালে গিয়ে গাড়িটায় স্টার্ট দিই, ডাস্টিং করি। দাদার ঘর, ম্যাডামের ঘরও ডাস্টিং করতে হয়। বিশানবাবুর সঙ্গে মার্ডার নিয়ে কোনো কথা হয়েছে? মার্ডার নিয়ে এত কথা হচ্ছে যে আর ওসব নিয়ে কথা কইতে ইচ্ছে করে না। দেখছি দাদা আজকাল ড্রিঙ্ক করছেন না, ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না, সারাদিন চুপচাপ বসে থাকেন, না হলে কম্পিউটারে কাজ করেন। দাড়ি বড় হয়ে গেছে, ওর খেয়াল রাখার তো কেউ নেই। আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু বলতে সাহস হয় না। শুনছি পুলিশ নাকি ওকে অ্যারেস্ট করবে। হ্যাঁ, তা পারে, কিন্তু সেটা খুব ভুল হবে, দাদা ওরকম লোক নয়। তাহলে খুনটা কে করেছে বলে তোমার মনে হয়? আমি জানি না তো। নন্দিনীর সঙ্গে বা তোমার ম্যাডামের সঙ্গে কারোর শত্রুতা ছিল কিনা জানো? না, নন্দিনী ম্যাডাম তো সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন, আর কাজের লোকদের দিয়ে কাজ করিয়ে নেওয়াটা ওর কাজ ছিল। ফ্ল্যাটটা 6000 স্কোয়ার ফুটের, টুইন ফ্ল্যাট। অন্য ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়ে থাকে, তবু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কেন নেই? কেন থাকবে? আজকালকার ছেলেগুলোকে দেখেছেন? সারাদিন ছক ছক করে মেয়ে খুঁজে বেড়াচ্ছি। যখন একা গাড়ি চালাই, প্রায় সময় কিছু পয়সাওয়ালা ছেলে ছোকরা গাড়ি করে পিছু নেয়, পাশাপাশি এসে জানালা দিয়ে খারাপ খারাপ কথা বলে। আপনিই বলুন, এদের কাউকে বয়ফ্রেন্ড বলে ভাবা যায়? বাহ, তুমি তো খুব চুজি দেখছি। একটু আছি। আচ্ছা, বলতে পারো নন্দিনী ম্যাডামের কোনো অ্যাফেয়ার ছিল কি না? ঠিক জানি না, উনি তো খুব আপন মনে থাকতেন। ওর বয়স 27-28, চেহারা ভালো, ওর তো কোনো বয়ফ্রেন্ড থাকারই কথা। আচ্ছা, কখনো কারোর সঙ্গে ওকে দেখেছো? না। নন্দিনী ম্যাডামের সঙ্গে তোমার কেমন ভাব ছিল? ছিল না স্যার, উনি আমাকে পছন্দ করতেন বলে আমার মনে হয় না। কেন, তুমি কি কিছু করেছো? কিছুই তো করিনি। অপছন্দটা কিভাবে বুঝতে পারতে? ওসব বোঝা যায়, আমাকে দেখলেই মুখটা হাসতে হয়ে যেত। ব্যাস ওইটুকুই? না, আরও অনেক ব্যাপার ছিল, ছোটোখাটো ব্যাপার। তবে আমাকে ম্যাডাম তো বাইরের কাজেই বেশি পাঠাতেন, তাই আমাকে নন্দিনী ম্যাডামের মুখোমুখি বেশি হতে হতো না। তোমাকে একটা কথা বলতে চাই, শুনে হয়তো তোমার ভালো লাগবে না। কি কথা? আমার সন্দেহ নন্দিনী ম্যাডামের সঙ্গে বিশান রায়ের একটা অ্যাফেয়ার চলছিল। অসম্ভব। অসম্ভব কেন? বিশানবাবুর সঙ্গে শিবাঙ্গীর সম্পর্ক ভালো ছিল না। বিশানবাবু একজন অ্যাট্রাকটিভ মানুষ এবং প্রচুর টাকার মালিক। নন্দিনী যথেষ্ট সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী, অ্যাফেয়ার তো হয় স্বাভাবিক। দাদা নন্দিনী ম্যাডামকে পাত্তাই দিত না। কি করে বুঝলে? বুঝবো না কেন? আমার কি ড্যাব ড্যাবে দুটো চোখ নেই? আছেই তো, এবং চোখ দুটো খুব সুন্দর। কথাটা নিশ্চয়ই তোমাকে অনেকেই বলেছে। জাহ্নবী লজ্জা পেয়ে মাথা নিচু করে একটু হাসল, তারপর বলল, ছাই সুন্দর। আমি জানতে চাইছি ওই দুটো সুন্দর চোখ দিয়ে তুমি ঠিক কি কি দেখেছো, যাতে মনে হতে পারে যে বিশান রায় নন্দিনী ম্যাডামকে পাত্তা দিতেন না। ইদানিং দেখছিলাম নন্দিনী ম্যাডাম সকালের দিকে প্রায় দাদার ব্রেকফাস্টের সময় এসে উল্টো দিকে বসতেন, বেশ সেজে গুজে। সেজে গুজে? মানে ঠিক খুব বেশি সাজ নয়, হয়তো একটা বেশ চটকদার কিমানো পরলেন, চুলটা একটু কায়দা করলেন, অল্প মেকআপ, হালকা লিপস্টিক। ওসব আপনি বুঝবেন না, মেয়েরা বুঝতে পারে। হ্যাঁ, তা তো ঠিক, তা তো ঠিক, কিন্তু উনি হয়তো ওই সময় ব্রেকফাস্ট করতেই বসতেন।
ম্যাডাম বা নন্দিনী ম্যাডাম তো ব্রেকফাস্ট করেইনি না, শশা, দই আর কয়েক টুকরো ফল। তবে এসে বসতেন কেন? বুঝে নিন। দুজনে কথাবার্তা হতো না? নন্দিনী ম্যাডাম বা দাদা কেউ খুব একটা বলিয়ে কইয়ে মানুষ নয়। নন্দিনী ম্যাডামকে দেখেছি টোস্টে বাটার লাগিয়ে দিতে, দরদ দেখানো আর কি। দাদা তো তাকিয়েও দেখতো না। তার মানে নন্দিনীর বিছানের ওপর দুর্বলতা ছিল? ছিল। কখনো বাড়াবাড়ি কিছু দেখনি? বললাম তো, দাদা পাত্তা দিত না। ব্যাপারটা তোমার ম্যাডামকে জানিয়েছিলে? বাপরে, ম্যাডামকে কে বলতে যাবি? তুমি কি জানতে যে তোমার ম্যাডামের একটা পিস্তল ছিল? না, তবে ওই ঘটনার পর পুলিশের কাছে শুনেছি। তুমি তো শিবাঙ্গীর ঘর গোছগাছ করতে, কখনো দেখনি? না, আমার তো ক্যাবিনেট বা লকার খোলার হুকুম নেই। শিবাঙ্গী তো মাঝে মাঝে কলকাতার বাইরে যেত, তাই না? হ্যাঁ, ওর ব্যবসার কাজে যেতে হতো। দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, সিঙ্গাপুর, ব্যাংকক। ঘটনার আগে কবে শেষবার বাইরে গেছে বলতে পারো? পারি। ম্যাডামের ট্যুর আমায় মনে রাখতে হয়। মে মাসের 16 আর 17 তারিখে উনি বম্বে গিয়েছিলেন, 24 আর 25 তারিখে দিল্লি। সেই সময় কি নন্দিনী আর বিশান একা ফ্ল্যাটে ছিল? না, ম্যাডাম বাইরে গেলে আমাকে ফ্ল্যাটের ভিতর থাকতে হতো, ম্যাডামের ঘরে। অনেক দামি জিনিস আছে তো, তাই। অর্থাৎ তোমাকে পাহারা দিতে হয়। হ্যাঁ। ম্যাডামের বিছানাতেই কি শোও? বাপরে, ম্যাডামের বিছানায় কে শোবে? ম্যাডাম কেটে ফেলবে তাহলে। আমার একটা ফোল্ডিং খাট আছে, সেটা পেতেই শুই। তার মানে মে মাসের 16, 17, 24 আর 25 তুমি ম্যাডামের ঘরেই রাতে শুয়েছিলে, তাই তো? হ্যাঁ, কিন্তু এসব কেন জিজ্ঞেস করছেন? পুলিশ তো জিজ্ঞেস করেনি। আমিও তো পুলিশ। কিন্তু আপনি একটু অন্যরকম। ঠিক পুলিশ পুলিশ মনে হয় না। বাচ্চু বলছিল আপনি নাকি সুপার কপ। তা তো আমার জানা নেই, শুধু এটুকু জানি যে আমি একজন পুলিশ কর্মচারী। তুমি বোধহয় জানো, সেদিন রাতে শিবাঙ্গী নিজেকে বাঁচাতে তার পিস্তল থেকে 1 রাউন্ড গুলি চালিয়েছিল। গুলিটা খুনিদের একজনের গায়েও লাগে। ঘরের মেঝেতে তার রক্তের দাগ পাওয়া গেছে। জানি, সব শুনেছি। ম্যাডামের হেভি সাহস। আমি শুনেছি তুমিও খুব সাহসী মেয়ে। জাহ্নবী কাঁধটা একটু ঝাঁকিয়ে একটা বখাটে হাসি হাসলো, তারপর বলল, এবারে সাহসী না হলে আমাদের ক্লাসের মেয়েদের কি চলে? মারপিট করো নাকি? না, শুধু শুধু মারপিট করবো কেন? তবে দরকার হলে হাত পা জ্বালিয়ে দিই। এরকম ঘটনা কি কোনো ঘটেছে? কেস দেবেন না তো স্যার? আরে না না, মেয়েরা মারপিট করলে আমি খুশিই হই। 3-4 বার মারপিট হয়েছে বদমাস ছেলেদের সঙ্গে। বদমাস ছেলেদের সঙ্গে? বাহ, তুমি তো সাংঘাতিক মেয়ে। মেরেছো না মার খেয়েছো? মারপিট করলে মার খেতেও হয়। কোনো হিরো তো আর আমাদের বাঁচাতে আসে না সিনেমার মতো। ঠিক কথা। মেয়েরা হিরোর জন্য হাপিত্তেশ করে বসে থাকবেই বা কেন? প্রত্যেকটা মেয়ের নিজেরই হিরো হয়ে ওঠা উচিত। থ্যাংক ইউ স্যার। একটা কথা জিজ্ঞেস করব? করো। দাদাকে কি আপনারা অ্যারেস্ট করবেন? সেটা তো তদন্তের ওপর নির্ভর করছে। খুনিরা ধরা পড়ে গেলে এবং তোমার দাদার নাম বললে অ্যারেস্ট তো হবেই। না স্যার, দাদার নাম বলবে কেন? বলবে না? তুমি কি করে জানো? দাদা ও কাজ করতেই পারে না। বাইরে থেকে দেখে মানুষকে আর কতটুকু চেনা যায়। তবে এখনই অ্যারেস্ট করা হচ্ছে না, এটুকু বলতে পারি। কিন্তু তোমার দাদার চেয়েও তোমার ম্যাডামের বিপদ বেশি। তার হেড ইনজুরি, কোমায় আছেন। বাঁচার সম্ভাবনা মাত্র 30%। তার জন্য তোমার টেনশন হচ্ছে না? হচ্ছে, খুব হচ্ছে। কিন্তু কাল ডাক্তার সেন দাদাকে বলেছেন ম্যাডামের প্রাণের ভয় নেই। আমি নিজে শুনেছি। তাই বুঝি? হ্যাঁ স্যার, কাল দাদাকে আমিই তো গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে গেছি। তুমি কেন?
বিশানের তো আলাদা গাড়ি আছে। আছে, কিন্তু ওর মনের যে অবস্থা, গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করে বসবেন। সে কথা ঠিক। উনি খুব নার্ভাসনেসে ভুগছেন। খেতে চাইছেন না, ঘুমোচ্ছেন না ভালো করে, ওজন কমে অর্ধেক হয়ে গেছে, গালে বড় বড় দাড়ি। আমি গিয়ে হাতে পায়ে ধরে খাওয়াই। তুমি বললে খান? খুব বিরক্ত হন, তবে সামান্য একটু মুখে তোলেন। কতক্ষণ থাকো ওর কাছে রোজ? কাছে থাকা তো সম্ভব নয়। উনি কম্পিউটারে কাজ করেন, কাগজ বা বই পড়েন, টেলিফোনে কথা বলেন। আজ তো পুলিশের পারমিশন নিয়ে অফিসেও যাবেন শুনেছি। হ্যাঁ, ওকে পারমিশন দেয়া হয়েছে। ওকে ছেড়ে দিন স্যার, উনি কিছু করেননি। কিন্তু কেউ তো করেছে, সেটা না জানা অবধি ওকে তো সন্দেহের বাইরে রাখতে পারি না। ওরকম ভালো একটা লোককে সন্দেহ করা কি ঠিক? এই ঘটনার বেশ কিছুদিন পর কেমন আছেন ম্যাডাম? আপনি কে বলুন তো? আপনাকে কি আমি চিনি? না, আমাদের পূর্ব পরিচয় নেই। আমার নাম সবর দাশগুপ্ত, আমি পুলিশের গোয়েন্দা। ও হ্যাঁ, এরা বলে রেখেছিল যে পুলিশ থেকে কেউ আমাকে জেরা করতে আসবেন। না না ম্যাডাম, জেরা নয়, জাস্ট একটু কনভারসেশন। কিন্তু আপনি এখন কেমন আছেন? ভালো নেই, মাথায় অসহ্য যন্ত্রণা, তাকাতে কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট মনের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমি কি একটা লোককে খুন করেছি? সবাই বলছে আমি খুন করিনি, কিন্তু ওরা বোধহয় সত্যিটা আমাকে বলতে চায় না। আপনি তো পুলিশ, আপনি তো জানেন আমি গুলি চালিয়ে একটা লোককে মেরে ফেলেছি। না, আপনার গুলিতে সামান্য জখম হলেও কেউ মরেনি। জ্ঞান হওয়ার পর থেকে আমি বড্ড পাপ বোধে ভুগছি, অনুশোচনায় বুক পুড়ে যাচ্ছে। অনুশোচনার কি আছে? আপনার ঘরে একজন ইন্ট্রুডার ঢুকলে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতেই পারেন। আমার মতে আপনি ঠিক কাজই করেছেন, এবং সাহসের সঙ্গে। পিস্তলটা জীবনে কখনো ব্যবহার করতে হবে বলে ভাবিনি, তাছাড়া কাউকে লক্ষ্য করে গুলিও চালাইনি। ভেবেছিলাম দেয়ালের দিকে তাক করে ফায়ার করব, আর ওরা ভয় পালিয়ে যাবে। ওরা অত সহজে ভয় পাওয়ার পাত্র নয়। ওরা কারা বলুন তো? সুপারি কিলার বললে বুঝতে পারবেন। ওসব আজকাল সবাই বোঝে। আমি যাকে গুলি করেছি সে তাহলে বেঁচে আছে তো? আছে বলেই মনে হয়, তবে সে ধরা পড়েনি, পালিয়ে গেছে। লুটপাট করতে এসেছিল তো? মনে হয় না। আপনার ঘর থেকে কিছু চুরি গিয়ে থাকলে আপনি ছাড়া আর কেউ ভালো করে বুঝতে পারবে না। তবে চুরি বা ডাকাতিটা উদ্দেশ্য ছিল না। সুপারি কিলার বললেন না, তার মানে কন্ট্রাক্ট কিলার তো? হ্যাঁ। আমাকে মারতে এসেছিল? তাই তো মনে হয়। কিন্তু কেন? সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন, কেন? ভারী আশ্চর্য ব্যাপার তো। আমাকে কেন খুন করবে কেউ? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। ভাবতেই যে আমার মাথা ঘুরে যাচ্ছে। আহা, উত্তেজিত হবেন না। আমি তো শুনেছি আপনি একজন তেজস্বিনী মহিলা। কে বলেছে? সবাই তো বলছে। তেজস্বিনী টিনি নই, তবে সাহসী বলতে পারেন। কিন্তু এই ঘটনার পর সব উল্টে পাল্টে গেছে। খুব ভয় ভয় করছে এখন। মাত্র গতকাল বিকেলে আপনার জ্ঞান ফিরেছে। এখনো আপনি খুব দুর্বল, আর শরীর দুর্বল থাকলে মনটাও ওই রকমই হয়ে যায়। বোধহয় তাই। আচ্ছা, সংক্ষেপে ঘটনাটা একটু বলতে পারবেন? ঘটনাটার তো মাথা মুন্ডু নেই। সেইটাই বলুন। আমরা একটু আর্লি শুতে যাই রাতে, ধরুন ওই 10টা নাগাদ। খুব প্রয়োজন ছাড়া কখনো লেট নাইট করি না। টিভি সিরিয়াল দেখার নেশা আমার নেই, তবে নন্দিনী বেশ রাত অবধি জেগে থাকে। ওয়ার্কহোলিক, কাজ ছাড়া থাকতে পারে না।
আচ্ছা, একটা কথা বলবেন? কি কথা? গতকাল থেকে আজ অবধি নন্দিনী তো আমাকে দেখতে এলো না। এরা এই হাসপাতালে পেশেন্টের মোবাইল ফোন অ্যালাউ করে না। তবু আজ সকালে এক সিস্টারকে ধরে করে ফোন করিয়েছিলাম, কিন্তু নন্দিনীর ফোন সুইচ অফ আসছে। কি ব্যাপার বলুন তো? না না, কিছু না ম্যাডাম। আসলে ঘটনার ফলে উনি ভীষণ শকড। ওর নার্ভাস ব্রেকডাউন হয়েছে, এখন নার্সিংহোমে ভর্তি। ও গড, নন্দিনীও হাসপাতালে? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ওকে খুব মিস করছেন? ভীষণ। ও তো আমার মেন্টর, আমার গ্রুমিং তো ওই করে। হ্যাঁ, যা বলছিলেন। সেদিন রাত 10টায় শুয়ে পড়েছিলাম। আমার ঘুমের প্রবলেম আছে বলে সেডেটিভ খেতে হয়। কখন ঘুমিয়ে পড়েছি জানিই না। ঘুম ভেঙে ডিম লাইটে দেখি ঘরের মধ্যে দুটো লোক। তাদের মুখ বোঝা যাচ্ছিল না, কিন্তু হাতে কিছু একটা ছিল। হুম, কি ছিল? পিস্তল বা ওরকম কিছু। কোনো কথা বলছিল কি? আমি চেঁচিয়ে উঠেছিলাম কে বলে। তখন সামনের লোকটার হাতে একটা ছোড়াও দেখতে পাই। আমার বালিশের পাশেই আমার পিস্তলটা থাকে। কোনোদিনও কাজে লাগবে বলে ভাবিনি। ওই বিপদের মুখে পিস্তলটার কথা মনেও পড়েনি, কিন্তু হাতে ভর দিয়ে উঠে বসতে গিয়ে হঠাৎ ডান হাতে পিস্তলটা পেয়ে যায়। একটুও ভাবনা চিন্তা না করে গুলি চালিয়ে দিতেই লোকটা জাস সালা বলে একটা আর্তনাদ করে পড়ে গেল। হ্যাঁ, তারপর? তার পরের ব্যাপারটা ব্ল্যাঙ্ক অ্যান্ড ব্ল্যাক আউট। পরে শুনেছি আমার মাথায় গুলি করা হয়েছে, কিন্তু মাথায় গুলি লাগলে তো আমার বেঁচে থাকার কথা নয়। আবার বলছি, আপনি তেজস্বিনী মহিলা। আর হ্যাঁ, গুলিটা মাথায় লাগলেও ভাইটাল পার্টে লাগেনি। ফ্যাটাল ইঞ্জুরি নয়, তবে সিরিয়াস ইঞ্জুরি। আপনি প্রায় 15 দিন কনসাস ছিলেন না। আমার গুলিতে সত্যি কেউ মরেনি তো? না না না, আর মরলেও ভারতের সংবিধান অনুযায়ী তাতে আপনি অপরাধী সাব্যস্ত হন না। আত্মরক্ষার জন্য খুন করা অপরাধ নয়। সংবিধান নিয়ে কি আমাদের জীবন চলে? আমার হাতে কেউ খুন হয়ে থাকলে সে গুন্ডা বদমাস যাই হোক, আমার নিজেকে বরাবর অপরাধীই মনে হবে। আপনি ওদের কারো মুখ দেখতে পেয়েছিলেন কি? আমার ঘরে জোরালো আলো থাকে না, আর ঘুমের সময় আমি আলো সহ্য করতে পারি না বলে খুব কম পাওয়ারের একটা আলো জ্বালানো থাকে। ফলে ঘরটা একরকম আবছা অন্ধকারই ছিল। দুটো লোককে দেখেছিলাম আবছাভাবে, তবে তারা পুরুষ, আর মনে হয় বয়স খুব বেশি নয়। লম্বা না বেটে? লম্বাও নয়, বেটেও নয়, গড়পড়তা হাইট। পোশাক? এই তো, আপনি তো আমাকে শেষ অবধি জেরাই করছেন, তাই না? অথচ বললেন কনভার্স করতে চান। মাফ করবেন, কেসটা এমন ঘাড়ে চেপে আছে যে বেখেয়ালে আপনার ওপর প্রেসার ক্রিয়েট করে ফেলেছি। সরি। আপনার হাসিটা কিন্তু ভারী সুন্দর। আচ্ছা, আপনি কি একটু শক্ত ধাতুর লোক? ও কথা বলছেন কেন? আপনার চোখ দুটো কিন্তু ভীষণ পেনিট্রেটিং। তাকালে যে কেউ একটু ভয় পাবে। দয়া করে আপনি যেন ভয় পাবেন না, কারণ আমি ইতিমধ্যেই আপনাকে সাহসী বলে মনে করতে শুরু করেছি। আপনাকে দেখে মনে হয় না যে আপনি মহিলাদের কমপ্লিমেন্ট দিতে পারেন। ফাঁকা কমপ্লিমেন্ট নয় ম্যাডাম। আচ্ছা যাকগে, আর কিছু যদি মনে পড়ে তাহলে বলুন। খুব বেশি স্ট্রেসের দরকার নেই, জাস্ট চোখ বুজে একটু ভেবে দেখুন সেই রাতের আর কোনো ডিটেলস মনে পড়ে কিনা। নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু আমি যখন মারা যায়নি আর ডাকাতরাও তেমন কিছু নিতে পারেনি, তখন তদন্তের কি আর খুব একটা দরকার আছে? এখন থেকে একটু অ্যালার্ট থাকলেই তো হবে। কিন্তু পুলিশকে তো শেষ পর্যন্ত তদন্ত করে দেখতেই হবে। আমরা তো এই জন্যই বেতন পাই। তা অবশ্যই ঠিক। আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই সেই রাতের ডিটেলস মনে করার চেষ্টা করব। এখানে আমার একটুও ভালো লাগছে না। কবে যেটা ছাড়বে? আপনার কামব্যাকটা কিন্তু খুব অ্যামেজিং।
ডাক্তাররা তো আশাই করেনি যে আপনার এত কুইক রিকভারি হবে। মনে হয় আর 2-4 দিনের মধ্যেই আপনি ছাড়া পেয়ে যাবেন। ভাই আপনার হাজবেন্ডের সঙ্গে দেখা হয়েছে? একটা দীর্ঘশ্বাস ছাড়ল শিবাঙ্গী, তারপর সম্মতি সূচক মাথা নেড়ে বলল, হয়েছে। বেশ রোগা হয়ে গেছে, মুখ ভর্তি দাড়ি গোঁফ, চিনতেই পারিনি প্রথমে। কখন দেখা হলো? আমার কনসাসনেস ফিরেছে শুনে কাল রাতেই এসেছিল, সঙ্গে জাহ্নবী। তখন তো ভিজিটিং আওয়ার্স নয়। আপনি জাহ্নবীকে চেনেন না? একটা বিচ্ছু। ও কয়েকদিন এসেই হাসপাতালের সকলকে পটিয়ে নিয়েছে। ও তো যখন তখন আসে যায় বলেই শুনেছি। হ্যাঁ, মেয়েটা বেশ বুদ্ধিমতী। আপনার খুব প্রিয় পাত্রী বুঝি? আমার তো ছেলেপুলে নেই, ওর উপর একটু মায়া পড়ে গেছে। আপনি ওকে অল্প বয়সেই গাড়ি চালানো শিখিয়ে লাইসেন্স বার করে দিয়েছেন শুনলাম। মাই গড, কি বোকা! পুলিশের কাছে ওসব বলতে হয়? ভয় নেই, আমরা আইনের পথ ধরে আর কজন চলি। তবে মাইনরের গাড়ি চালানো তার নিজের এবং অন্যদের পক্ষে বিপজ্জনক। সরি সবরবাবু, কাজটা অন্যায় হয়ে গেছে, কিন্তু ওকে আমি একটু তাড়াতাড়ি পাকিয়ে তুলতে চেয়েছিলাম। পড়াশোনাটা হয়নি, আর সব কাজে পাকা। ওর বোধহয় নন্দিনী ম্যাডামের সঙ্গে একটু ইগো প্রবলেম আছে। কি করে বুঝলেন? কিছু বলেছে বুঝি? না, ভেঙে কিছু বলেনি, তবে বুঝিয়ে দিয়েছে। ওই তো প্রবলেম। অথচ নন্দিনীকে যে ও কেন পছন্দ করে না তাও বুঝি না বাবা। নন্দিনীও কি ওকে অপছন্দ করে? না না, নন্দিনী সেরকম মেয়েই নয়, ভীষণ বুদ্ধিমতী। আপনি নিশ্চয়ই নন্দিনীকে মিট করেছেন? করেছি। চার্মিং না? উনি সুস্থ নন বলে আমার সঙ্গে বিশেষ কথা হয়নি। নন্দিনীর সঙ্গে আপনার কবে কোথায় পরিচয়? পরিচয় তো অনেক দিনের। আমার যখন 16-17, ওর তখন 14-15। ওই সময়ই ওরা আমাদের পণ্ডিতিয়া টেরাসে ফ্ল্যাট ভাড়া করে এলো। অর্থাৎ যখন আপনার বয়স 16-17 আর নন্দিনীর 14-15? এক্স্যাক্টলি। ওর ব্যাকগ্রাউন্ড? খুব সাদামাটা। বাবা পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। ওরা 2 ভাই বোন, ভাই ছোট। আমাদের বেশ ভাব হয়ে গেল। নন্দিনী বিয়ে করেননি কেন? বিয়ে করেনি মানে করবে না তা তো নয়, মাত্র তো 25 বছর বয়স। কোনো বয়ফ্রেন্ড? না, একটু চুজি। আচ্ছা, নন্দিনীকে নিয়ে আমরা কথা বলছি কেন? কৌতূহল। যাকে আপনি তাড়াতাড়ি সেরে উঠুন। এই জায়গাটা বড্ড বিচ্ছিরি। ঘরে টিভি নেই, খবরের কাগজ দেয়া হয় না, মোবাইল বা ল্যাপটপ কিছুই অ্যালাউ করে না এরা। শুনছি নাকি বাইরে পুলিশও 24 ঘন্টা পাহারা দেয়। সত্যি নাকি? হ্যাঁ, সাবধানের মার নেই। আর আপনি আছেন আইসিইউতে। এখানে খবরের কাগজ, টিভি, মোবাইল সব নিষিদ্ধ। সারাদিন কথা না বলে বা কাজ না করে কি থাকা যায়? এখন বিশ্রাম নিন, কাজের জন্য সামনে লম্বা সময় পড়ে আছে। আজ তো কথাও অনেক বলেছেন, আমিই বকিয়েছি আপনাকে। এবার আসি। চলে যাচ্ছেন? আবার আসবেন কিন্তু? হাসালেন ম্যাডাম। পুলিশকে কেউ আবার আসতে বলে না। পুলিশ মানেই বিপদ। তা হতে পারে, কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমার তো বেশ লাগলো। আমি বাড়ি ফিরে গেলে একদিন চা খেতে আসবেন? আপনি এখন বোর হচ্ছেন বলে আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে, নইলে আই অ্যাম অ্যান আনকমফোর্টেবল কোম্পানি। একদম নয়, আবার এসে দেখুন না আমি আনকমফোর্টেবল ফিল করি কিনা। ঠিক আছে ম্যাডাম, বাই। দাঁড়ান দাঁড়ান, একটা কথা হঠাৎ মনে পড়ল। কি কথা? একটা নাম। নাম? কার নাম? তা জানি না, তবে ব্ল্যাক আউট হওয়ার সময় কে যেন বলল, বাচ্চু আর চালাস না। বাচ্চু? হ্যাঁ। আর কিছু মনে পড়ছে? না। থ্যাংক ইউ ফর দ্য লিড। ফের বলছি, আবার আসবেন?
2-4 দিন পর এক ভোরবেলা পুলিশ বাদুমণ্ডলকে তুলে নিল তিলজলা থেকে। তার 2 দিন পর ভিক্টর ধরা পড়ল পার্ক সার্কাসে। দুজনেরই প্রাথমিক স্টেটমেন্ট তারা ডাকাতি করতে ঢুকেছিল, খুন করার উদ্দেশ্য ছিল না। কেউ সুপারি দেয়নি, বাধা পড়ায় গুলি চালিয়ে দিতে হয়। একই বিবরণ 4 পুলিশ অফিসারকে দেওয়ার পর অবশেষে একদিন সবর দাশগুপ্তের মুখোমুখি হতে হলো তাদের, এবং সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারল বিপদ। এই সাদা পোশাকের সাদা মাটা চেহারার লোকটা উঁচু গলায় কথা অবধি বলে না, ভারী মোলায়েম ভাষায় কথা কয়, গালাগাল দেয় না, ফালতু গরমও খায় না। একবার দুটো বাঘা চোখে দুজনের দিকে চেয়ে নিয়ে চোখ নামিয়ে টেবিলের ওপর একটা পেপার ওয়েট এক হাত থেকে অন্য হাতে এবং অন্য হাত থেকে ফের আগের হাতে গড়াতে গড়াতে বলল, টার্গেট 1 জন না 2 জন? মাইরি স্যার, এই খুন খারাপই আমাদের লাইন নয়, ধরা পড়ার ভয়ে এই মেরে দিতে হলো স্যার। সবার প্রশ্ন না করে অনেকক্ষণ দুজনের দিকে চুপ করে চেয়ে বসে রইল, যেন গভীরভাবে কিছু ভাবছে। মিনিট 2 পর একটা বড় শ্বাস ফেলে বলল, একটা প্রশ্নের জবাব না পেলে আমার অঙ্কটা মিলছে না। তোদের টার্গেট কজন ছিল? 1 জন না 2 জন? দুজনেই মুখ তাকাতাকি করে চুপ করে রইল অধবদন হয়ে। ভিক্টর, তুই বলবি? আমার যতদূর মনে হয় সেই রাতে তুই অপারেশনটা লিড করেছিলি, বাদু নয়। কাউকে মারার ইচ্ছে ছিল না স্যার, বিশ্বাস করুন। গোলমালে হয়ে গেল, আমাদের খুব আফসোস হচ্ছে স্যার। তুই যাকে বাঁচানোর চেষ্টা করছিস সে একজন মাইনর। যদি ধরা পড়ে তাহলে জুভেনাইল কোর্টে ট্রায়াল হবে। হ্যাঁ, বড়জোর 2-3 বছর কারেকশনাল হোমে সাজা কেটে বেরিয়ে আসবে। তাকে বাঁচানোর চেয়ে তোর নিজের গর্দান বাঁচানো অনেক ইম্পর্টেন্ট। ভিক্টর শুকনো মুখে বলে, আমাদের গর্দান তো যাবেই স্যার, আপনি কেস নিলে কি আমরা বাঁচব? কেস নেওয়ার আমার কি দায় বল? চার্জশিট দেবে লোকাল পুলিশ, কেস স্ট্রং হলে ঘষে যাবি। আর যদি দাদা ফাদা থাকে তো চার্জশিটে জল ঢুকে যাবে। কোর্টে কত ক্রিমিনাল কেস ঝুলে আছে জানিস? শুনলাম তোদের হয়ে একজন ঝানু উকিল মাঠে নেমেছে। দুজনেই একটু অধবদন। তারপর ভিক্টর মুখ তুলে বলল, কতটা কি কোর্টেও বলতে হবে স্যার? জিজ্ঞেস করলে বলবি, তোর যদি ইচ্ছে হয়। আমাদের টার্গেট 1 জন ছিল স্যার, নন্দিনী। আচ্ছা, তাহলে শিবাঙ্গীর ঘরে ঢুকেছিলি কেন? কাজটা তো গ্রাটিসের ছিল স্যার, অধরা কন্ডিশন করেই নিয়েছিলাম ল্যান্ডলেডির ঘর থেকে কিছু মাল্লু কামিয়ে নেব, কিন্তু ঘুম পাড়ানি রুমাল বের করারই সময় পাইনি। ওই গুলি চালিয়ে দিলেন, মরেও যেতে পারতাম স্যার। তারপর? বাদু ভয় পেয়ে পাল্টা ফায়ার করে, আমি বারণ না করলে আবার গুলি চালিয়ে দিত। কাজটা অন্যায় হয়েছে স্যার, ব্রিচ অফ ট্রাস্ট। শিবাঙ্গীকে আমাদের মারার কথা নয়। সবর চিন্তিত মুখে বলে, কিন্তু আমার অঙ্কটা তবু মিলছে না। কিসের অঙ্ক স্যার? তোদের হয়ে যে উকিল মাঠে নেমেছে তার নাম জানিস? না স্যার, একজন সিপাই বলছিল আমাদের জামিনের জন্য নাকি একজন উকিল চেষ্টা করছে। কথাটা বিশ্বাস হয়নি। আমাদের মা বাবারাও চায় যে আমি জেলে বন্ধ হয়ে থাকি। কিন্তু ওখানেই তো গন্ডগোল। তোদের উকিলের নাম ব্রজবাসী দত্ত, কখনো নাম শুনেছিস? দুজনেই বলল, না স্যার। না স্যার। কলকাতায় টপ ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন, অনেক টাকা ফি। টাকাটা কে দিয়েছে জানিস? না স্যার। আর ওখানেই অঙ্কটা মিলছে না। সবর আবার কিছুক্ষণ চুপ করে বসে রইল।
তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে, আজ এই পর্যন্ত, দরকার হলে আবার আসবো। সকালে আজ অনেকদিন বাদে আয়নায় মুখ দেখল বিশান। নিজের দাড়ি গোঁফওয়ালা এই মুখটা তার চেনা নয়, যেন একটা অচেনা লোক তার সামনে। অনভ্যস্ত দাড়িতে গাল কুটকুট করছে। একবার ভাবলো কেটে ফেলবে কিনা, তারপর ভাবলো থাক, তার বেশ কিছু দাড়ি পেকে গেছে, এটা সে এতদিন টের পায়নি। তাকে বোধহয় এখন একটু বয়স্ক দেখাচ্ছে। হ্যাঁ, বয়স্কই। সে অনেকদিন জগিং করেনি, কোনো রকম ব্যায়াম করেনি, ফলে এখন তার শরীরের গাঁটে গাঁটে ব্যথা, বেশি পরিশ্রম করতে পারে না। সে যে একসময় দারুণ স্প্রিন্টার ছিল, এ তার নিজেরই বিশ্বাস হয় না। গত 25 দিনে সে মদ খায়নি। অসম্ভব টেনশনে মদ ভালো কাজ করে, কিন্তু তার তেমন ইচ্ছেই হয়নি। প্রথম 4-5 দিন মদ পেটে না থাকায় ঘুম হচ্ছিল না, এখন হচ্ছে। খুব গাঢ় ঘুম নয়, তবু হচ্ছে তো। আজ রবিবার, একা একটা ছুটির দিন কিভাবে কাটাবে সেটাই চিন্তার বিষয়। দিনটাও ভালো নয়, রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। কে যেন বলছিল নিম্নচাপ, তবে এটা বর্ষাকাল, বৃষ্টি তো হওয়ারই কথা। লিভিং রুমে এসে খবরের কাগজটা তুলে নিয়ে চেয়ারে বসতেই চমকে উঠল সে। মুখোমুখি আর একটা চেয়ারে একটা পাথরের মূর্তির মতো বসে আছে সবর দাশগুপ্ত। আরে আপনি কখন এসেছেন? মিনিট 5 খবর দেননি তো? দরজায় নক করেছিলাম, আপনার কাজের লোকদের মধ্যে একজন দরজা খুলে দিয়েছে। আমার তাড়া নেই বলে আপনাকে খবর দিতে বারণ করেছিলাম। বাহ, আমার তো বোধহয় সময় হয়ে এলো, তাই না? কিসের সময়? শুনেছি খুনিরা ধরা পড়েছে এবং তদন্তও শেষের মুখে। আমার স্ত্রীও নিশ্চয়ই ভার্সান পুলিশকে বলেছেন। আমি তো এখন দিন গুনছি। কেন, খুনটা কি আপনি করিয়েছেন? না, কিন্তু সে কথা কে বিশ্বাস করবে বলুন? পুলিশ যে আপনাকেই সাসপেক্ট ভাবছে তা কি করে বুঝলেন? গাট ফিলিং। আপনার ফিলিং নির্ভুল নয়। আপনি কি কিছু বলতে এসেছেন সবরবাবু? সিরিয়াস কিছু? আপনাকে খুব গম্ভীর দেখাচ্ছে। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, বিরক্ত হবেন না তো? আরে না, আমার লুকোনোর কিছু নেই। আমি চাই তদন্তটা তাড়াতাড়ি শেষ হোক। আপনি কি কখনো টেরই পাননি যে নন্দিনী আপনার প্রতি আসক্ত? এ প্রশ্নের জবাব তো দিয়েছি। না, দেননি, আপনি এড়িয়ে গেছেন। কিছুক্ষণ চুপ করে চিন্তিত মুখে রইল বিশান, তারপর বলল, আমার তেমন সূক্ষ্ম অনুভূতি নেই। তার মানে কি, একটু এক্সপ্যান্ড করবেন? শুনলে আমার ওপর আপনার হয়তো ঘেন্না হবে। আমি ক্রিমিনাল ঘেঁটে বুড়ো হলাম, আমার রিয়াকশান অত সহজে হয় না। এটাও হয়তো ক্রাইম। 15-16 বছর বয়সেই একটা নারীর দ্বারা উত্ত্যক্ত হই। আমার দুঃসম্পর্কের এক বৌদি, বয়সে 7-8 বছরের বড়। সিরাকশনটা 4-5 বছর ধরে চলছিল। প্রেম নয়, জাস্ট সেক্স, সেক্স অ্যান্ড সেক্স। কোনো অদ্ভুত কারণে আমি মেয়েদের ইজি টার্গেট। ওই শুরু, তারপর আরও ঘটনা। কি বলবো, ওই অল্প বয়স থেকেই অনেক মেয়েরাই আমাকে ব্যবহার করেছে। কাউকেই রিফিউজ করতাম না। একটা অ্যাডভেঞ্চারের আনন্দও তো ছিল। তারপর গো অ্যাহেড। এর ফলে আমার রোমান্টিক সেন্সটাই ভোঁতা হয়ে গেল। আপনাকে তো বলেইছি, আমরা বন্ধুরা অনেক সময় পয়সা দিয়েই মহিলা জুটিয়ে নিতাম। এখন বোধহয় আমার 33 বছর বয়স। এখন টের পাই মহিলাদের প্রতি আমার কোনো লাগাম ছাড়া আকর্ষণ নেই। বড় বেশি ব্যবহৃত হলে বোধহয় এইরকমই হয়।
আপনার নিশ্চয়ই আমাকে লম্পট বলে মনে হচ্ছে। লম্পট নন তা বলছি না, তবে লাম্পট তো থাকলেও আপনি বোধহয় কোনো মহিলাকে কখনো সিডিউস করেননি। না, তার দরকার হয়নি, বরাবর আমিই সিডিউসড হয়েছি। তার কারণ আপনার ভালো চেহারা এবং মিষ্টি ব্যক্তিত্ব। কে জানে কি, তবে মেয়েদের কাছে আকর্ষণীয় হওয়ার জন্য আমি কোনোদিনই কিছু করিনি। যা হয়েছে এমনিতেই হয়েছে। তবে ইদানিং আমি মাঝে মাঝে রিমোর্স ফিল করছি। আমার ভীষণ প্রিয় এক বন্ধু আছে, ইন্দ্রনীল। সে সন্তুর বাজায় এবং নানা জায়গায় প্রোগ্রাম করে। সে বিয়ে করার পর তার নতুন বউটি যখন আমাকে ইশারা ইঙ্গিত করতে শুরু করলো এবং টেলিফোনে নানা সাংকেতিক কথা বলতে এবং মেসেজ পাঠাতে শুরু করলো, তখন হঠাৎ খুব আত্মগ্লানি হলো আমার। মনে হলো ইন্দ্রনীলের স্ত্রীকে ভোগ করলে আমি আর আয়নায় নিজের মুখের দিকে তাকাতে পারবো না। জোর করে সব কমিউনিকেশন বন্ধ করে দিলাম। মেয়েটা মরিয়া হয়ে অনেক পাগলামি করেছিল, ফলে শিবাঙ্গীর সঙ্গেও আমার ভুল বোঝাবুঝি হয়। তার মানে আপনি কখনো তেমন করে কারো প্রেমে পড়ার সময় পাননি? প্রবলেমটা অ্যাটিটিউডের, সময়ের নয়। কিন্তু আপনি আমাকে বোধহয় নন্দিনীর বিষয়ে কিছু জিজ্ঞাসা করেছিলেন। যদি আপত্তি না থাকে তাহলে বলুন। প্রথমে ক্ষমা চাইছি যে আমি আপনাকে একটু মিথ্যে কথা বলেছিলাম। আসলে মেয়েটি মারা গেছে তার সম্পর্কে, তাই কথাটা বলতে ইচ্ছা করেনি আমার। এখন ভাবছি সত্য গোপন করলে হয়তো পুলিশের কাজের অসুবিধা হবে। তাই বলছি যে হ্যাঁ, নন্দিনীও আমাকে সিডিউস করেছে কয়েকবার। শিবাঙ্গী পাশের ঘরে আছে জেনেও? হ্যাঁ, বোধহয় মেয়েদের এসব ব্যাপারে সাহস একটু বেশি। আর নন্দিনী বোধহয় চাইতো ধরা পড়তেই, তাতে শিবাঙ্গীর সঙ্গে আমার দূরত্ব আরও বাড়বে। শিবাঙ্গী কি টের পেয়েছিলেন? না, ও ঘুমের ওষুধ খেয়েই ঘুমায়। আপনার ধারণাটা বোধ হয় ভুল। কেন ও কথা বলছেন? সেটা পরে বলছি। এবার আরও একটা সেন্সিটিভ প্রশ্ন। বলুন। নন্দিনী ছাড়া আর কেউ কি আপনার সঙ্গে উপগত হতে চেয়েছে এ বাড়িতে? না না, আর কে? একটু ভেবে বলুন। এসব কি আর ভেবে বলতে হয়? আপনি বলতে চাইছেন না, কিন্তু আমি যে জানি। হঠাৎ বিছানের মুখটা লাল হয়ে উঠল। টেবিলের ওপর রাখা একটা জলের বোতল থেকে খানিকটা জল খেলো। তারপর কেমন যেন কুঁকড়ে গিয়ে দুহাতে মুখটা ঢেকে চাপা গলায় বলল, প্লিজ প্লিজ মিস্টার দাশগুপ্ত, লিভ হার অ্যালোন। সি ইজ এ কিড অনলি, এ মাইনর। শুনুন বিশানবাবু, ভারতের সংবিধান মতে একটি মেয়ে 18 বছরের আগে অ্যাডাল্ট বলে গণ্য হয় না। কিন্তু মানুষের যৌবন তো সংবিধান মেনে আসে না। 13-14 বছর বয়সে একটা মেয়ের ঋতুচক্র শুরু হয়, দেহবোধ আসে। সংবিধানের নিয়মে 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে করা নিষিদ্ধ, কিন্তু সংবিধান তো বলেনি 18-র আগে প্রেমেও পড়া চলবে না। কিছুক্ষণ ঝুম হয়ে চোখ বুজে বসে রইল বিশান। তারপর বলল, আপনি জানেন না, আমার মেয়ের বয়সও এখন 17। আপনার মেয়ে? হ্যাঁ, আমার যে বৌদির কথা আপনাকে বলেছিলাম, মাই ফার্স্ট অ্যাডভেঞ্চার, তার ফলেই মেয়ের জন্ম, যদিও অবৈধ। কি করে শিওর হলেন যে আপনারই মেয়ে? ডিএনএ টেস্ট করিয়েছিলেন? তার দরকার হয়নি। সেই মেয়েকে দেখলেই আপনিও বুঝতে পারবেন তার মুখে হুবহু আমার মুখের ছাপ। পাছে কেউ মিলটা ধরে ফেলে, সেই ভয়ে আমি ওদের বাড়ির ত্রিসীমানাতেই যেতাম না। আরও একটা ভয়, মেয়ে তো জানে না যে আমি ওর বাবা, তাই যদি বাবা হিসেবে না দেখে পুরুষ হিসেবে দেখতে শুরু করে তাহলেই সর্বনাশ। সবার একটু হাসল।
আপনার ট্র্যাজেডিটা আমি বুঝতে পারছি। লম্পট হলেও বর্বর তো নই। তাই এই মেয়েটা যেদিন আমার বিছানায় ঢুকেছিল সেদিন আমার নিজের উপরে খুব ঘৃণা হলো। ওকে ঘর থেকে বের করে দিলাম, খুব রাগারাগিও করেছিলাম, মনে আছে। পরদিন এসে পায়ে ধরে ক্ষমা চাইলো, বলল আর ওরকম করবো না, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি শুধু আপনার দেখাশোনা করব। মিস্টার দাশগুপ্ত, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? পারছি, কিন্তু একটা মুশকিল কি জানেন? কি? এই পুরো ক্রাইমটার পিছনেই আপনি রয়েছেন, অথচ আপনি কিছুই করেননি, কিন্তু রয়েছেন অনুঘটকের মতো। গোটা ব্যাপারটাই ঘটেছে আপনাকে কেন্দ্র করে এবং আপনার জন্যই, কিন্তু আপনি ক্যাটালিস্ট মাত্র। আমি বুঝতে পারছি না। ব্যাপারটা একটু জটিল, তবে একটু কনসেন্ট্রেট করলে বুঝতে পারবেন। আপনি যে চেহারা এবং স্বভাব নিয়ে জন্মেছেন তাতেই আপনার চারিদিকে কিছু সমস্যা তৈরি হয়ে গেছে। তাতে আপনার কিছু করারও নেই। শক্ত মানুষ হলে আত্মরক্ষার কিছু পন্থা অবলম্বন করতে পারতেন, কিন্তু আপনি তেমন শক্ত মানুষ নন, তাই ভেসে গেছেন। এই বাড়িতেই দুটি অসমবয়সী মহিলা আপনার প্রতি আসক্ত হয়েছে, একজন নন্দিনী, আর নন্দিনীর সঙ্গে আপনার গোপন অভিসার প্রথম টের পায় জাহ্নবী, কারণ জাহ্নবীও আপনার অনুরাগিনী। তার বয়স অল্প, তাই হিংসের জ্বালাপোড়াও বেশি। সে ব্যাপারটা শিবাঙ্গীকে বলে দেয়। লক্ষ্য করলে দেখতে পেতেন আপনার আর শিবাঙ্গীর ঘরের বন্ধ দরজায় খুব সূক্ষ্ম ইলেকট্রনিক আই বসানোর জন্য একটা ছেঁদা করা আছে। চালাকি করে সেটা মোম দিয়ে আটকানো। দরকার মতো যন্ত্রটা বসিয়ে নিয়ে আপনার ঘরের সব দৃশ্যই দেখা সম্ভব। পুলিশ যন্ত্রটা শিবাঙ্গীর ক্যাবিনেটে খুঁজেও পেয়েছে। মাই গড! সুতরাং আপনার আর নন্দিনীর ব্যাপারটা শিবাঙ্গীর কাছে গোপন ছিল না। নন্দিনী শিবাঙ্গীর বন্ধু হয়েও ওকে অ্যাসেসমেন্ট করতে ভুল করেছিল। ভেবেছিল ধরা পড়লেও শিবাঙ্গী বড়জোর রাগারাগি করবে, তাড়াতাড়ি ডিভোর্সের মামলা করবে আর বড়জোর নন্দিনীকে তাড়িয়ে দেবে। শিবাঙ্গী কিন্তু তা করেনি। নন্দিনী যে তার বিশ্বাসের মর্যাদা দিল না, এটাতেই শিবাঙ্গী বোধহয় ফিউরিয়াস হয়ে ওঠে। আমি শুনেছি শিবাঙ্গী খুবই রাগী। ঠিকই শুনেছেন, রাগলে ওর কাণ্ডজ্ঞান থাকে না। শিবাঙ্গী আর জাহ্নবী মিলে ঠিক করে নন্দিনীকে সবক শেখাতে হবে। জাহ্নবী ভিক্টরকে ঠিক করে দেয়। ভিক্টর ছোটখাটো উঠতি মস্তান, বোধহয় 2 লাখ টাকার কন্ট্রাক্টে রাজি হয়ে যায়। পুলিশ শিবাঙ্গীর ব্যাংকে ক্যাশ উইথড্রল চেক করে দেখেছে। জুন মাসের 1 তারিখে 1 লাখ টাকা ক্যাশ তোলা হয়। তারপর তারপর কাহিনীটা একটু জটিল। কথা ছিল খুনটা করবে একা ভিক্টর। সিকিউরিটিকে এড়িয়ে বাড়ি ঢোকার পথ সম্ভবত ছক করে দিয়েছিল জাহ্নবী। ভিক্টর পেছনের দেয়াল টপকে ঢোকে, গ্যারেজের গাড়ির আড়ালে গা ঢাকা দিয়ে ওপরে ওঠে। ওর ফ্ল্যাটে ঢোকার ব্যবস্থা শিবাঙ্গী করে দেয়, কিন্তু একটা মস্ত গন্ডগোল হয়েছিল। কিসের গন্ডগোল? শিবাঙ্গী শত্রুর শেষ রাখতে চায়নি। ভিক্টরকে বলা ছিল সে একা আসবে, নন্দিনীকে খুন করবে, তারপর শিবাঙ্গীর কাছ থেকে বাকি 1 লাখ টাকা নিয়ে সরে পড়বে। শিবাঙ্গীর প্ল্যান ছিল ভিক্টর টাকা নিতে ঢুকলেই আগে থেকে প্রস্তুত শিবাঙ্গী তাকে গুলি করে মেরে দেবে। সর্বনাশ! শিবাঙ্গী কি এতটা নিষ্ঠুর হতে পারে? পারে, এবং তার পিছনে আপনি এবং শিবাঙ্গীর ইগো। তার প্ল্যান মতন ঘটনাটা ঘটলে শিবাঙ্গী হয়তো উদরেও যেত, কিন্তু গন্ডগোল হলো ভিক্টর একা খুন করতে আসেনি, সঙ্গে বাদুকেও এনেছিল। হয়তো একা আসতে সাহস পায়নি, আর ওই জন্যই প্ল্যানটা ভেস্তে গিয়েছিল। নন্দিনী অনেক রাত অবধি জেগে তার ঘরে কাজ করে। সম্ভবত বাইরের দরজা খুলে কেউ ঢুকেছে টের পেয়ে সে ব্যাপারটা দেখতে আসে এবং খুন হয়ে যায়। তারপর বাকি টাকা নিতে ভিক্টর শিবাঙ্গীর ঘরে যায়। শিবাঙ্গী তৈরি হয়েছিল। ভিক্টর কাছাকাছি হতেই সে গুলি চালায়।
কিন্তু প্রবলেম হলো ম্যাডামের শুটিং প্র্যাকটিস ছিল না, আর হ্যান্ডগানগুলোর ব্যারেল ছোট বলে বেশিরভাগ সময়ই তা হয়ে যায় অ্যারাটিক। গুলি লাগে ভিক্টরের বাঁ কাঁধে, সে সঙ্গে সঙ্গে পড়ে যায়। ম্যাডাম হয়তো তাকে ফিনিশ করতে পারতো, কিন্তু বাদ সাধল বাদু। সে গুলির আওয়াজ পেয়েই ছুটে এসে ম্যাডামের হাতে পিস্তল দেখেই ফায়ার করে। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কি একটু জল খেতে পারি? অবশ্যই। এবার জল খেতে গিয়ে কাঁপা হাতে জল চলকে পড়ল বিশানের বুকে। জল খেয়ে দম ধরে বসে রইল একটু, তারপর ধরা গলায় বলল, এবার বাকিটা বলুন মিস্টার দাশগুপ্ত। ম্যাডাম আগুন নিয়ে খেলছিলেন, বুঝতে পারেননি বাদুর গুলিতে ওর মারা যাওয়ার কথা। কপাল জোরে বেঁচে গেছেন। হ্যাঁ, ডাক্তাররাও বলছিলেন ও অল্পের জন্য বেঁচে গেছে। স্কালে ঢুকলেও গুলি ভাইটাল জায়গাগুলোকে টাচ করেনি। জ্ঞান ফেরার পর শিবাঙ্গীর নতুন প্রবলেম দেখা দিয়েছে। উনি জানেন না নন্দিনী সত্যি মারা গিয়েছে কিনা, বা খুনিরা ধরা পড়েছে কিনা। ওর কাছে খবরের কাগজ, মোবাইল বা টিভি নেই। ডাক্তাররা সবাইকে বলে দিয়েছে ওকে কোনো খবর দেওয়া চলবে না। আমাকে উনি বারবার নন্দিনীর কথা জিজ্ঞাসা করছিলেন। আমাকেও করেছে, জাহ্নবী কেও। তবে মনে হয় 3-4 দিন আগে উনি সত্যটা জানতে পেরেছেন যে নন্দিনী মারা গেছে এবং খুনিরা ধরা পড়েছে। কি করে বোঝা গেল? উনি এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। কিভাবে? 3 দিন আগে উনি জাহ্নবীকে দিয়ে ওর অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা ক্যাশ তুলে ভিক্টরের কাছে পাঠিয়ে দিয়েছেন, আর ভিক্টরের পক্ষে ব্রজবাসী দত্তকে দাঁড় করিয়েছেন। ব্রজবাসী একজন ধুরন্ধর ক্রিমিনাল লয়ার। উদ্দেশ্যটা স্পষ্ট, যাতে ভিক্টর কিছু কবুল না করে। আমার কাছে ও যা বলেছে তার রেকর্ড নেই, সুতরাং আদালতে ও বয়ান পাল্টাবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিশান বলল, অ্যাডভোকেট ব্রজবাসী দত্তকে কন্ট্যাক্ট করার জন্য শিবাঙ্গী আমাকে বলেছিল। ওকে আমিই কন্ট্যাক্ট করি। আমি কি কোনো অন্যায় করেছি মিস্টার দাশগুপ্ত? না, উনি এখনো আপনার স্ত্রী, আর স্ত্রী অন্যায় করে থাকলেও আপনার কাজ হলো যতদূর সম্ভব তাকে প্রোটেকশন দেয়া। শিবাঙ্গী সম্পর্কে যা বললেন তাতে মনে হয় ওর বিরুদ্ধে কেসটা খুব স্ট্রং। ওকে যদি অ্যারেস্ট করা হয় তবে আমাদের ফেস লস হবে, দুটো পরিবারই মর্যাদা হারাবে। দেখুন, আপনাকে একটা ব্যাপারে নিশ্চিন্ত করতে চাই, এই কেসটা অফিসিয়ালি সিআইডিকে দেয়া হয়নি। আপনাদের থানার ওসি দিবাকর গুপ্ত আমার দাদার মতো। উনি কেসটায় একটু অন্যরকম গন্ধ পাচ্ছিলেন। ডাকাতি কিংবা ডাকাতি করতে গিয়ে খুন বলে ওর বিশ্বাস হচ্ছিল না। আপনার ওপর ওর সবচেয়ে বেশি সন্দেহ ছিল, অথচ আপনার সঙ্গে কথা বলে ওর দ্বিধাও হচ্ছিল। ফলে উনি আমাকে বলেন সাহায্য করতে। আমি আমার হাঞ্চ এবং ইনফরমেশন ওকে জানিয়ে দিয়েছি। এখন উনি কি অ্যাকশন নেবেন তা আমি জানি না, তবে সম্ভবত শিবাঙ্গী আর জাহ্নবীর গ্রেপ্তার এড়ানো যাবে না। হতাশা মাখা মুখে করুণ গলায় বিশান বলল, এর চেয়ে খুনের দায়টা আমার ঘাড়ে চাপলেই বোধহয় ভালো ছিল। আমি তো একজন লম্পট, বাজে লোক, মাতাল। প্রতি মুহূর্তেই তো পুলিশের জন্য অপেক্ষা করছিলাম। সবর হেসে বলল, এই যাত্রায় সেটা বোধহয় হচ্ছে না। তবে আপনি যতই দাড়ি গোঁফ রেখে বিষণ্ণ মুখে থাকুন না কেন, আমার মনে হচ্ছে আপনার চেহারাটা একটু বেটার হয়েছে। মদটা আর খাবেন না? খাচ্ছি না, কিন্তু বড্ড একা হয়ে গেলাম মিস্টার দাশগুপ্ত। একাই তো ছিলেন, কিন্তু আপনি তো নাকি মায়ের আদুরে ছেলে। কয়েকদিন মায়ের কাছ থেকে গিয়ে ঘুরে আসুন। কোন মুখে যাব? একমাত্র মায়ের কাছেই সব মুখ নিয়ে যাওয়া যায়।